আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। প্রিয় ভাইরা, আমাকে একটু এনশিওর করবা যে সবকিছু ঠিক আছে কিনা। পাশাপাশি বলে রাখি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ডি ইউনিটের পরীক্ষা হয়েছে, পাশাপাশি হচ্ছে D1 এর পরীক্ষা হয়েছে। এগুলোর পরীক্ষাতে আলহামদুলিল্লাহ লাইভ ক্লাস বলো, পেড বেচের ক্লাস বলো, রিভিশন বেচ বলো, বিভিন্ন বেচ থেকে পরীক্ষা কোশ্চেন গুলো কমন আসছে। তো আমি আমি প্রার্থনা করি যে আজকে যে ক্লাসটা করবো সেটা থেকেও আশা করি কমন থাকবে, কারণ আজকে ক্লাসটা অনেকক্ষণ সময় নিয়ে তৈরি করা হয়েছে, কারণ এখানে অ্যানালাইসিস করা হয়েছে। তো তোমাদের কাছে অনুরোধ করব, ক্লাসটা সর্বোচ্চ শেয়ার দিবা, দিয়ে তোমার হচ্ছে আজকে ক্লাসের পিরিয়ডটা তোমাদেরকে দিতে যাচ্ছে আমি। জাস্ট যারাই শেয়ার দিবা তাদেরকে এই পিরিয়ডটা দিব আমরা, কারণ তোমরা যদি কষ্ট করো তাহলে তোমাদের পিরিয়ডটা অবশ্যই আমরা দিব। আমাকে একটু বলবা সাউন্ড ঠিক আছে কিনা ভাইয়ারা? ঠিক আছে, ওকে। আমি আবার বলতেছি ভাইয়া, তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। আজকে ক্লাসের ভিতরে আমি অনেকগুলো প্রশ্ন সাম্প্রতিক নিয়ে আসছি। তোমরা দেখছো ছবিতে ডি ইউনিটের মধ্যে পুরোটাই সাম্প্রতিক মেরে দিছে। দুই একটা কোশ্চেন ট্রেডিশনাল দিয়েছে, বুঝছো? ট্রেডিশনাল কোশ্চেন দিয়েছে, আর বাকি সবগুলো সাম্প্রতিক কোশ্চেন দিয়েছে। তো আমি অনুরোধ করবো আজকে কোশ্চেনগুলো সবগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদেরকে দেখাবো। এবং তোমরা একটু জাস্ট শেয়ার দাও, একটু শেয়ার দাও। একটু জাস্ট তোমাদের কাছে অনুরোধ করবো, সবাই একটু শেয়ার দিয়ে জাস্ট যারা পড়ো না, অন্তত একটা প্রশ্ন গ্রান্টে দিয়ে বলতে পারি, একটা প্রশ্ন হলো আজকে ক্লাস থেকে পাবা, একটাও হলো পাবা। হ্যাঁ, কারণ সবগুলো হচ্ছে অ্যানালাইসিস করে মানে বানানো হয়েছে। এবং বি ইউনিটের পরীক্ষার আগে আরেকটা লাস্ট ম্যারাথন হবে, 4 ঘন্টা 5 ঘন্টা হবে। সেটা তোমাদের ওয়েট করতেছে পরীক্ষার একদিন আগের, মানে পরীক্ষা যেদিন শুরু হবে তার একদিন আগের হবে আর কি। তোমরা তোমরা রিল্যাক্স করতে পারো, অনেক যাতায়াত করে আসো। প্রিয় ভাইরা, একটু দ্রুত শেয়ার দিয়ে জাস্ট আমাদের পেজে একটা স্ক্রিনশট দিয়ে রাখবা যে ভাই শেয়ার দিয়েছি আমাদের পিডিএফটাতে। হ্যাঁ, আর পিডিএফটা অবশ্যই ক্লাস শেষ করে দিব, ক্লাসের আজকে কেউ পিডিএফ পাবা না। যারাই চাচ্ছ পিডিএফটা দিব, ক্লাসটা করো। ক্লাসের মধ্যে গত বছর যেমন আমি তোমাদেরকে বলেছিলাম ক্লাসের মধ্যে, দেখো আমি যে ক্লাসে বলছি তোমরাও সাক্ষী যে ভাই ক্লাস থেকে বলছি। হ্যাঁ, ক্লাসের মধ্যে বলেছি যে সাম্পান নৌকা বলছি, উল্লেখ করে মানে লোগোর মধ্যে বলছি যে সাম্পান নৌকা পরে বলছি যে এটা চীনা শব্দ। কি শব্দ ভাই? চীনা শব্দ। আমি কিন্তু বোর্ডের মধ্যে এটা স্লাইড ছিল না, ছিল বা ক্লাসে কোনো স্লাইড ছিল না, কিন্তু আমি মুখে বলছি যে এটা হচ্ছে কি শব্দ, এটা সাম্পান হচ্ছে চীনা শব্দ। ঠিক আছে ভাইরা? ওকে, এই তো প্রিয় ভাইরা, সবকিছু ঠিক আছে, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে। যাক, শুক্রিয়া ভাই। ওকে, তো আমি বলবো ক্লাসের প্রত্যেকটা স্লাইড তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে। আমি আশা রাখবো তোমরা সবাই সুন্দর মতো দেখবা এবং অনুসরণ করবা, বুঝবা। ঠিক আছে ভাইরা? ক্লাসের কথাগুলো শুনবা যে ভাইয়া কি বলে। ওকে, আমি প্রথম প্রশ্নে আসি, প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে তোমাদের দেখাবো। হ্যাঁ, একদম। অনেকে বলছে ভাই ক্যাম্পাসের মধ্যে বসে বসে ক্লাস করতেছি। হ্যাঁ, তোমাদের জন্য শুভকামনা রইল। ওকে ভাই, আমি শুরু করছি। তাহলে আমরা প্রথম দেখো, আমি বলতেছি প্রতি ক্লাসের মধ্যে থাকে দার্শনিক ও গ্রন্থ। দেখো ছবিতে একটা প্রশ্ন আসে না, আমি প্রায়ই বলি যে গ্রন্থ থেকে পরীক্ষা প্রশ্ন আসবে, এবং আমি বলছি দিবস থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। হয় সেটা ডি ইউনিটে আসে না, বি ইউনিটে আসবে। বি ইউনিটে দিবস কি বেয়া, দিবস থেকে পরীক্ষা একটা প্রশ্ন আসবে। সাম্প্রতিক যে দিবসগুলো, জুলাই নিয়ে যে দিবসগুলো হয়েছে, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। এবার আমি এটাও বলছি বিভিন্ন বিপ্লব থেকে আসবে। কি থেকে? বিভিন্ন বিপ্লব, কি বেয়া, বিপ্লব থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। যেটা ডি ইউনিটে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফরাসি বিপ্লব থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। হ্যাঁ, হ্যাঁ, পরীক্ষা তোমার হচ্ছে কি বিপ্লব থেকে আসছে, যেটা হচ্ছে 1789 সালে হয়েছিল, বিপ্লব থেকে আসছে। ক্লাসে যারা ক্লাস নিয়মিত করে হয়তো তারা জানো। তো ভাইয়া, যেগুলো বলি একটা টপিক বাইরে থেকে আসে না, আমি বলছি আমার নিজের প্রতি কনফিডেন্স আছে, আমার নিজের প্রতি বিশ্বাস আছে যে এই টপিকগুলো পড়লে পরীক্ষার শিক্ষার্থীরা কমন পাবে। কারণ আমরা শুধুমাত্র চট্টগ্রামকে নিয়ে ঘোলাটে করি, মানে এই বিশ্ববিদ্যালয়ের আদ্যপান্তি বাঁচা পায় কোন আকানিতে যা আছে এগুলো নিয়ে সারাদিন যায়, এগুলো নিয়ে সারাদিন দীর্ঘ 4 বছর 5-6 বছর এভাবেই গেছে, মানে চট্টগ্রাম কি নিয়ে গেছে, বুঝছো ভাইয়া? ওকে, তাহলে দেখো আমরা কি কি আসবো। দেখো আমরা আছে কি বিপ্লব, কি ভাইয়া? বিপ্লব। বিপ্লব কি? বিপ্লব হচ্ছে, খেয়াল করো, বিপ্লব গুলো পড়তে হবে, দিবস গুলো পড়তে হবে, দিবস গুলো পড়ে ফেলবা।
এবং গ্রন্থ কি ভাইয়া, এই গ্রন্থের নামগুলো তোমাকে পড়তে হবে। খেয়াল করো, ইবনে খালদুন, গত তিন বছর ধরে প্রশ্নটা আসছে। আল মুকাদ্দিমা কার গ্রন্থ? উত্তর হচ্ছে ইবনে খালদুন। কার গ্রন্থ? ইবনে খালদুনের গ্রন্থ। ওকে, নেক্সট কোশ্চেন আসি। ফারাবি কি? ফারাবি হচ্ছে সিয়াসত। তোমরা একটু দেখছো, একটু ভিডিও তো তোমরা হয়তো দেখে ফেলছো। নিকোলাসের একটা গ্রন্থ, তার নাম কি? নাম হচ্ছে প্রিন্স, তার নাম হচ্ছে কি? প্রিন্স। এবং থমাস হবস এটা হচ্ছে কি? এটা পরে হচ্ছে জ্যাক রুশো হচ্ছে কি? সোশ্যাল কন্ট্যাক্ট। জাস্ট একটু চোখের মধ্যে একটা স্ক্রিনশট দিয়ে নাও, চোখের মধ্যে একটা স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশটটা দিলে ভালো মতো বুঝতে পারবা, ঠিক আছে? ভালো মতো বুঝতে পারবা। দার্শনিক গ্রন্থ কি বলে? দার্শনিক গ্রন্থ ইবনে খালদুন, আল মুকাদ্দিমা, ফারাবি, সিয়াসত, নিকোলাস, পরে হচ্ছে কি? দ্য প্রিন্সেস। ওকে, এই তো ভাইয়া আমার সাথে একটা শিক্ষার্থী হয়ে গেছো। তো ভাইয়া আমার নিজের প্রতি কনফিডেন্ট আছে এবং তোমাদের প্রতি বিশ্বাস আছে যে তোমরা এগুলো প্রশ্ন পাবা। কারণ ভাইয়া এগুলো শুধু ঘাটাঘাটি না, এরকম না দিয়ে দিলাম এরকম না। কারণ অনেক শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী ক্লাসগুলো করতেছো, এখানে আমার দায়বদ্ধতা আছে, এখানে অবশ্যই আমার দায়বদ্ধতা আছে, ঠিক আছে? দায়বদ্ধতা থেকে ক্লাসগুলো করাই, যাতে শিক্ষার্থী এবার তোমরা কমনও পাও, হ্যাঁ, এবার তোমরা কমনও পাবে, ঠিক আছে? কমনও পাও। ওকে, পরবর্তী আসি ভাই। দেখো পরবর্তী আমি দেখছি স্লাইডটা কি আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার লাভ করে কে? আমি জানি যারা এবছর স্বাধীনতা পুরস্কার 21 পদক, স্বাধীনতা পুরস্কার 21 পদক, এখান থেকে পরীক্ষার প্রশ্ন পাবা। স্বাধীনতা পুরস্কার 21 পদক থেকে পরীক্ষার প্রশ্ন পাবা ভাইয়া। হ্যাঁ, ওকে। এই তো এই যে একজন বলতে সাম্পান কোন ভাষার শব্দ? এই যে বলছি না গত ক্লাসে চীনা ভাষার শব্দ বলছি না, ক্লাসের মধ্যে বলছি, বাট স্লাইডে লেখি নাই, বলছি কিন্তু সাম্পান কোন ভাষার শব্দ। এখন আমাকে বলো, এই দেখো স্বাধীনতা পুরস্কার পাইলাম, হ্যাঁ আমরা স্বাধীনতা পুরস্কার পাইলাম। স্বাধীনতা পুরস্কার চালু করছে কে? মনে রাখবা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং ক্লাসের মধ্যে বলছি উনি হচ্ছে বাংলাদেশের প্রথম মানে নির্বাচিত রাষ্ট্রপতি, এটা ক্লাসে বলছিলাম। তো স্বাধীনতা, এই স্বাধীনতা দেখো, স্বাধীনতা পুরস্কার চালু করছে কে? জিয়াউর রহমান। 21 পদক চালু করছে কে? জিয়াউর রহমান চালু করছে। তাহলে মনে রাখবা, এবার গুরুত্বপূর্ণ, এবার অন্তত এবার যারা ভর্তি পরীক্ষা দিবা, স্বাধীনতা পুরস্কার পাশাপাশি তোমার হচ্ছে 21 পদক, এই দুইটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং চালু করছে কে? জিয়াউর রহমান চালু করছে। ওকে, তাহলে কে চালু করছে? জিয়াউর রহমান পাইলাম। তাহলে প্রতিবাদী তারুণ্য ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার লাভ করেন কে? লাভ করেন হচ্ছে আমার এই যে দেখো আমাদের আবরার ফাহাদ। এবং পরীক্ষা হয়তো আসতে পারে আবরার ফাহাদ দিবস কবে? এটা বলো ভাইয়া, দূরে নিয়ে যাও। ওকে, তা আবরার ফাহাদ দিবস কবে? হ্যাঁ, আবরার ফাহাদ আমাকে বলো ভাইয়া, প্রিয় ভাইরা আমাকে বলো, আবরার ফাহাদ দিবস কবে? আবরার ফাহাদ দিবস কবে? বললো তো দেখি, যারা জানা আর যারা জানা সবাই জেনে ফেলবো আস্তে আস্তে। হ্যাঁ, আমাকে বলো আবরার ফাহাদ দিবস কবে? এই তো মাশাআল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো পড়ো। 7ই অক্টোবর হচ্ছে আবরার ফাহাদ দিবস, মনে রাখবা। 7ই অক্টোবর হচ্ছে আবরার ফাহাদ দিবস। পাশাপাশি হচ্ছে 24শে অক্টোবর হচ্ছে জুলাই, 24শে অক্টোবর হচ্ছে আমার কি? জাতিসংঘ দিবস। জাতিসংঘ দিবস হচ্ছে কত তারিখ ভাইয়া? 24শে অক্টোবর। এবার আমি ক্লাসের মধ্যে বলছি জাতিসংঘের প্রতিষ্ঠাতা হচ্ছে রুজভেল্ট। জাতিসংঘের প্রতিষ্ঠাতার নামকরণ, যিনি নামকরণ করছে তার নাম হচ্ছে রুজভেল্ট। পরীক্ষা আসছে না ইউনিটে ভাইয়া? আসছে কিন্তু। এবং আমি ক্লাসের মধ্যে বলছি ভাইয়া, জাতিসংঘ থেকে পরীক্ষার প্রশ্ন আসবে, চলে আসছে বুঝছো? কারণ এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মানে গতি প্রকৃতি কিরকম হইতে পারে, ভবিষ্যতে কিরকম হবে, আমরা তো এরকম না যে প্রশ্ন বানাই, বাট একটা অনুমান করতে পারি যে আসলে কিরকম হইতে পারে ভবিষ্যতে, সামনে কিরকম হবে একটা অনুমান আমরা ধাজ করতে পারি। কারণ ওই যে অভিজ্ঞতা একটা ঝুড়ি আছে বুঝছো, ওইখান থেকে বলতে পারি আর কি। এমন না যে প্রশ্ন থেকে বলতেছে, এরকম না, জাস্ট ওই অভিজ্ঞতা থেকে বলে আলহামদুলিল্লাহ হয়ে যায়। ঠিক আছে ভাইরা, তাহলে কি জাতিসংঘ দিবস হচ্ছে 24শে অক্টোবর। পাশাপাশি 7ই অক্টোবর হচ্ছে আমার কি? আবরার ফাহাদ দিবস। ওকে, নেক্সট কোশ্চেন আসি আমি। আমার পরবর্তী কোশ্চেন হচ্ছে 21শে পদক 2025 লাভকারী একটা প্রতিষ্ঠান। এখানে কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তি পায় নাই, একটা প্রতিষ্ঠান পেয়েছে। ওই প্রতিষ্ঠানটার নাম কি? এটা ভিন্ন রকম, একটু ব্যতিক্রম, তো সেজন্য দিলাম আর কি, দিলাম ভাইয়া। আমাকে একটু বলো যে 21শে পদক 25 সালে লাভকারী প্রতিষ্ঠান মানে একটা দল, একটা সংগঠন পেয়েছে, ওই সংগঠনটার নাম কি? ওই সংগঠনটার নামটা কি আমাকে বলতে হবে। হ্যাঁ, বলো।
ওকে, আমাকে বললো 21 পদক 2025 সাল, 2025 সালে যে মনে করো পুরস্কারটা দেওয়া হয়েছে, এই পুরস্কার ইভেন দেখো কিন্তু তুমি মনে রাখবা, যেহেতু তোমার হচ্ছে ডিএডের মধ্যে নোবেল পুরস্কার থেকে প্রশ্ন হয় নাই, নোবেল পুরস্কার থেকে প্রশ্ন হয় নাই, প্রশ্ন কি হয়েছে বলছে যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছিলেন, এটা প্রথম নারী নোবেল পুরস্কার কে পেয়েছে, এটা পরীক্ষা আসছে। কিন্তু স্পেসিফিক 2025 সালে যে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষা আসে নাই। তো বিএডে যারা পরীক্ষা দিবা তারা অবশ্যই নোবেল পুরস্কার কে পেয়েছেন মাচাদো, হ্যাঁ, সাহিত্য কে পেয়েছেন তার নাম পড়বা, ভালো মতো পড়ে যাবা, এবং সে কোন দেশের নাগরিক সেটা পড়ে যাবা, সেটা ভেনেজুয়েলার নাগরিক কোন দেশের নাগরিক সেটা পড়ে যেতে হবে তোমাকে, হ্যাঁ ভাইয়া, পড়ে যাবা। ওকে, ঠিক আছে ভাই, তাহলে উত্তর পেয়ে গেলাম। সেটা হচ্ছে কি নোবেল পুরস্কার পড়ে ফেলবা, নোবেল পুরস্কার 2025, হ্যাঁ 2025 পড়ে ফেলবা। এখন আসি 21 পদক 2025 লাভকারী প্রতিষ্ঠান হচ্ছে জাতীয় নারী ফুটবল, জাতীয় নারী ফুটবল দল হচ্ছে 21 পদক পাইছে, একটা প্রতিষ্ঠান, একটা সংগঠন, একটা দল, দল হিসাবে পুরস্কার পাইছে কোনটা, জাতীয় নারী ফুটবল দল, জাতীয় নারী ফুটবল দল পুরস্কারটা পেয়েছে, ঠিক আছে, নারী ফুটবল দল পুরস্কারটা পেয়েছে। ওকে, ঠিক আছে ভাই, পরবর্তী আসিবা, তোমাদের বিন্দু পরিমাণ সময় নষ্ট করবো না। পরে দেখো, দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিং, স্টারলিং ইন্টারনেট চালু হয়, স্টারলিং ইন্টারনেটটা চালু হয়। বলে রাখি স্টারলিংটা হচ্ছে কার, সেটা হচ্ছে কি, এই যে স্টারলিং যেটা আছে তোমার হচ্ছে, তোমার যারা জানো যে তোমার আমেরিকার যে আমার দেখতে পাই যে এক্স রে পরে হচ্ছে শ্রী বলো, পাশাপাশি হচ্ছে আরো অনেক সংগঠন গুলো আছে, এর সংগঠনের যে প্রতিষ্ঠাতা তার নামটা পরীক্ষা মাঝে মধ্যে আসে, পরে আসতেছি আমি। কারণ আমাকে বলতে হবে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে, মানে দক্ষিণ এশিয়া কয়টা দেশ ভাইয়া, দক্ষিণ এশিয়ার মোট 8টা দেশ, কয়টা দেশ ভাই, 8টা দেশ। তার মধ্যে কি কি, ওই যে নিপা, এমবিবিএস, এনে নেপাল, আইটি ইন্ডিয়া, পিতে পাকিস্তান, এতে আফগানিস্তান, হ্যাঁ, এই নামগুলো আমরা পড়ছি। এই নামগুলো যেহেতু পড়ছি আমরা, এই নামগুলোর মধ্যে কোন দেশটা তোমার হচ্ছে প্রথম, কোন দেশটা মানে প্রথম স্টারলিং চালু করে, ইলন মাস্কের, হ্যাঁ ইলন মাস্কের তোমার হচ্ছে এই ব্যক্তির, ইলন মাস্ক, হ্যাঁ ইলন মাস্কের তোমার হচ্ছে এই ব্যক্তির প্রতিষ্ঠান হচ্ছে বা একটা এই হচ্ছে স্টারলিং, স্টারলিং চালু করে প্রথম হচ্ছে এই যে মালদ্বীপ, কি চালু করবে, সে হচ্ছে মালদ্বীপ, মনে রাখবা সে কোনটা, সে হচ্ছে মালদ্বীপ, এই মালদ্বীপ প্রথম চালু করে, হ্যাঁ মালদ্বীপ প্রথম চালু করে। বাংলাদেশ ব্যবহারের দিক থেকে তৃতীয়, মানে ওই দক্ষিণ এশিয়ার দিক থেকে বাংলাদেশ তৃতীয়, বুঝছো, বাংলাদেশ হচ্ছে তৃতীয়, বাংলাদেশ হচ্ছে তৃতীয়। ওকে, তাহলে মালদ্বীপ হচ্ছে কি, মালদ্বীপ হচ্ছে প্রথম, আমার দেশ তোমার দেশ বাংলাদেশ হচ্ছে কত, 3 নাম্বার, হ্যাঁ। এবং আমরা, তোমরা জানো হয়তো ভিডিওটা আমার কাছে এখানে আছে, আমার ওই মানে ওই মোবাইলের মধ্যে আছে, যেটা রেকর্ড হচ্ছে কি সেটার মধ্যে আছে, একটা ভিডিও দিয়েছিলাম যে বাংলাদেশের সর্বপ্রথম ওশেন স্যাটেলাইট চালু করে কে, মানে সামুদ্রিক স্যাটেলাইট চালু করেছে কে, কোন মানে কোন বিশ্ববিদ্যালয়, এটা নিয়েও যারা পেজে নিয়মিত আছো তারা ভিডিও দেখো, এটা নিয়ে আমরা ভিডিও দিয়েছিলাম যে আমাদের বিশ্ববিদ্যালয়ে তোমরা হচ্ছে ওশেন স্যাটেলাইট চালু হয়েছিল, হ্যাঁ ওশেন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন চালু হয়েছিল, এটা নিয়ে ভিডিও করেছিলাম, এবং ওই স্টেশনের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করেছিলাম, বলছিলাম যে এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় যেটার মধ্যে হচ্ছে ওশেন স্যাটেলাইট মানে গ্রাউন্ড স্টেশন হচ্ছে, সামুদ্রিক থেকে সংকেত পাবে এখানে ডাইরেক্ট, মানে ওই যে মেরিন সায়েন্স ডিপার্টমেন্টের সাথে। তো এটাই পরীক্ষায় যারা D1 ইউনিট পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষা প্রশ্ন আসছে, এটা যারা D1 এর পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার প্রশ্ন এটা আসছে, বুঝছো ভাইয়া, এটা চলে আসছে। ওকে ভাইয়া, তাহলে দেখো মালদ্বীপ পাইলাম, বাংলাদেশ হচ্ছে কত, বাংলাদেশ হচ্ছে 3 নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেন আসিবে, হ্যাঁ পরবর্তী প্রশ্ন আসে, দেখেন পরবর্তী বিখ্যাত চিত্রকর্ম, এটা বি ইউনিটে ফরজ, বুঝছেন, এটা 3 স্টার দিয়ে রাখলাম, এটা 3 স্টার দিয়ে রাখলাম, 4 স্টার দিয়ে রাখলাম, হ্যাঁ 4 স্টার দিলাম। বিখ্যাত চিত্রকর্ম মানে মানে চিত্রকর্ম যেগুলো থেকে ভর্তি পরীক্ষা মাঝে মধ্যে কোশ্চেন আসে, বিশেষ করে বি ইউনিটে আসে, বিশেষ করে বি ইউনিটের পরীক্ষা প্রশ্নের মধ্যে আসে। এখন আমাকে এই যে দেখো যে কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে, দেখো মাইকেল অ্যাঞ্জেলা তার দেশ হচ্ছে ইতালি নাগরিক, সে স্যারকে কি দেখো কি কি চিত্রকর্ম গুলো আছে, ছাদের নকশা, মোজেস, দি হোলি ফ্যামিলি, পিটা, লাস্ট জাজমেন্ট আর সিস্টেমাইন চ্যাপেলের, এগুলো হচ্ছে তার। এবং পাবলো পিকাসো, মনে রাখবা পাবলো পিকাসো হচ্ছে স্পেনের, কোন দেশের ভাইয়া, সে হচ্ছে স্পেনের, এবং সে হচ্ছে গোয়ার্নিকা, কি ভাইয়া, এই যে গোয়ার্নিকা, মনে রাখবা গোয়ার্নিকা চিত্রকর্ম সে এঁকেছে। পরে দেখো ফিদা মকবুল হোসেন, এটা পরীক্ষা আসে মাঝে মধ্যে, ফিদা মকবুল হোসেন সে হচ্ছে ভারতের, কোন দেশের ভাইয়া, সে হচ্ছে ভারতের, ও সে হচ্ছে পঞ্চেন্দ্রীয়, মাদার ইন্ডিয়া, মেডেল অফ গঙ্গা এন্ড যমুনা, এগুলো হচ্ছে কার চিত্রকর্ম ভাইয়া, এগুলো হচ্ছে মকবুল হোসেন চিত্রকর্ম, মকবুল হোসেন। পরে দেখো সালভেদর ঢালি স্পেনের নাগরিক, স্পেনের হচ্ছে পিকাসো,
এবং হচ্ছে ঢালি, দুইজনে দেখো পিকাসো কি করছে, ঢালি কি করছে, দ্য পারসিস্টেন্স অফ মেমোরি, এবং হচ্ছে এই যে আমাদের জয়নুল আবেদিন সাহেব, আমাদের বাংলাদেশের জয়নুল আবেদিন সাহেব, সে হচ্ছে মেডোনা 43, মনপুরা 70, সংগ্রাম আর হচ্ছে মই টানা, এগুলো সব চিত্রকর্ম এগুলো কার, এগুলো হচ্ছে আমাদের জয়নুল আবেদিনের। জয়নুল আবেদিন, এটা মনে রাখতে হবে তোমাকে। আমি জানি তোমার কষ্ট হবে ভাইয়া, তোমাকে অনেক, তোমার মাথা অনেক প্রেশার বেড়ে যাচ্ছে, পরীক্ষা কি হয়েছে না হয়েছে এগুলো চিন্তা করতেছ, প্রেশার যাচ্ছে, তারপর তোমাকে একটু কষ্ট করতে হবে। কারণ শেষ মুহূর্তে আমি তোমাকে সব পড়াবো না, যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো দেখাচ্ছি, যাতে তোমার একটু হলেও ফায়দা হয়, কিছুটা হলেও ফায়দা হয়। ওকে, তাহলে জয়নুল আবেদিন সে হচ্ছে কি মেডোনা হচ্ছে 43, মনপুরা 70, সংগ্রাম আর হচ্ছে মই টানা, ঠিক আছে, মনে রাখবা। ওকে, মই টানা পাইলাম আমরা, ঠিক আছে। ওকে, তাহলে পেয়ে গেছো ভাইয়া, এটা পেয়ে যারা পাইছো বা বস্তু বাসা ডাল দেখে দেবে, হ্যাঁ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে গোয়ার্নিকা, ঠিক আছে, গোয়ার্নিকা এবং হচ্ছে আমাদের এই জয়নুল আবেদিন, বাংলাদেশ জয়নুল আবেদিন, এটা গুরুত্বপূর্ণ, এই দুটো গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই দুটো গুরুত্বপূর্ণ। ওকে, ঠিক আছে ভাইয়া, ওকে, ঠিক আছে। ইংলিশ ফ্রি ক্লাসও হবে, পাশাপাশি হচ্ছে আমাদের একটা রিভিশন বেচ চালু আছে, বুঝছো। রিভিশন বেচের মধ্যে থেকে দেখছো একটা ক্লাস থেকে 6টা প্রশ্ন কমন আসছে ওই বেচে, হ্যাঁ। তোমরা যারা যুক্ত হতে চাও, জাস্ট ওইটার মধ্যে ক্লাসগুলো সবগুলো দেওয়া আছে, একবার A to Z সব দেওয়া আছে, মানে 24 জন্য, বি আর দিনের জন্য সবগুলো করতে পারবে রিভিশন বেচের মধ্যে। ওকে, পিডিএফ সহ পাবা ওখানে। ওকে, পরবর্তী দেখি আমরা, পরবর্তী কি আছে ভাই, দেখো পরবর্তী হচ্ছে আমার বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটা, বাংলাদেশের প্রথম জিআই পণ্য কোনটা, এই যে দেখো জিআই পণ্য প্রথম কোনটা, প্রথম জিওগ্রাফিক্যাল আইডেন্টিটি বা এই পণ্য কোনটা, এটা কি ইলিশ, এটা কি জামদানি শাড়ি, নকশি কাঁথা, নাকি হচ্ছে খিরসাপাত আম, খিরসাপাতি আম আছে, হ্যাঁ, অনেক সুন্দর আম, খাইতে মজা। ওকে, দেখো কি বলছে, বাংলাদেশের প্রথম জিআই পণ্য, কি পণ্য, জিআই পণ্য, ভৌগোলিক পণ্য, হ্যাঁ, ভৌগোলিক নির্দেশক পণ্য। এই যে পণ্যগুলা, এই পণ্যগুলোর মধ্যে প্রথম কোনটা ভাইয়া, সেটা কি ইলিশ নাকি জামদানি শাড়ি, সেটা কি ইলিশ হবে না জামদানি শাড়ি হবে ভাইয়া, হ্যাঁ, এটা হচ্ছে কি ভাইয়া, এটা জামদানি শাড়ি হবে, ঠিক আছে, জামদানি শাড়ি, জামদানি শাড়ি, এটা হচ্ছে আমার জামদানি শাড়ি, ঠিক আছে ভাইয়া, জামদানি শাড়ি মনে রাখতে হবে, জামদানি শাড়ি, জামদানি শাড়ি, ঠিক আছে। তাহলে উত্তর কি ভাইয়া, উত্তর হচ্ছে আমার জামদানি শাড়ি। এবং সর্বশেষ যে জিআই পণ্যটা, কে বলতে পারবা, আমাকে একটু বলো ভাইরা, হ্যাঁ, আমরা জানি তোমরা পারো, যারা জানো না সমস্যা নাই, তার সাথে শিখে যাবা। আর সর্বশেষ যে পণ্যটা নাম আছে, সর্বশেষ জিআই পণ্যটা, সর্বশেষ জিআই পণ্যের নাম কি, মানে একেবারে সর্বশেষ, মানে একবারে লাস্ট আপডেট অনুযায়ী সর্বশেষ জিআই পণ্যের নাম কি, দেখি কে বলতে পারো। সর্বশেষ জিআই পণ্য, সর্বশেষ, হ্যাঁ, সর্বশেষ জিআই পণ্য, হ্যাঁ, সর্বশেষ জিআই পণ্য কোনটা, আমাকে বলো ভাইয়া একটু, একটা তোয়ালে আছে, হ্যাঁ, কোনটি ভাইয়া দেখি, সর্বশেষ, হ্যাঁ, সর্বশেষ বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য কোনটা, সর্বশেষ জিআই পণ্য কোনটা ভাইয়া, দেখি বলো। একদম বলতে পারে সাদা পাথর, হ্যাঁ, এই তোয়ালেটা কোন জায়গার ভাইয়া, হ্যাঁ, তোয়ালেটা কোন জায়গার, জামদানি শাড়ি হচ্ছে প্রথম যে এই পণ্য জামদানি, হ্যাঁ, তোয়ালিটা, হ্যাঁ, এই যে কালীগঞ্জের তোয়ালে, গোড, সাবাস, কালীগঞ্জের, কালীগঞ্জের তোমার হচ্ছে কি তোয়ালে, কালীগঞ্জের তোয়ালে, বুঝছো, তোয়ালে আছে না, তোয়ালে, কালীগঞ্জের তোয়াল হচ্ছে সর্বশেষ জিআই পণ্য বাংলাদেশের বর্তমান পর্যন্ত, স্টিল নাও বাংলাদেশের সর্বশেষ যে জিআই পণ্য যেটা, সেটা হচ্ছে কালীগঞ্জের তোয়ালে, বুঝছো, গা মোছে না, গোসল টোসল করার পরে চুল টুল মোছার জন্য আমরা যে তোয়ালে ব্যবহার করি না, তোয়ালেটা হচ্ছে সর্বশেষ জিআই পণ্য, হ্যাঁ, কালীগঞ্জের তোয়াল, মাশাআল্লাহ। ঠিক আছে ভাই, উত্তর হয়ে গেল। আমি পরবর্তী প্রশ্নে আমি আসি, দেখো বিশ্ববিখ্যাত মহাকাব্য, এখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, বই বলো, মহাকাব্য বলো, কবিতার নাম বলো, এখান থেকে আসে বি ইউনিটে, ঠিক আছে। কারণ কি, এখান থেকে প্রশ্ন এই জন্য দিবে, বি বি ইউনিটে কোশ্চেন হচ্ছে 20টা, কয়টা, 20টা। আর আমাদের বি ইউনিটে সামনে যেটা পরীক্ষা হবে, 10 তারিখে যেটা পরীক্ষা হবে, সেটার মধ্যে যে কোশ্চেন কয়টা, 40টা, সেই জন্য এখান থেকে দিবে, সেই জন্য এখান থেকে দিবে। কারণ তুমি যদি হিসাব করো, দিনের সাথে যদি বির হিসাব করো তাহলে হবে না, কারণ এখানে অনেকগুলো টপিক বাদ দিতে হয়, কারণ আমাকে প্রশ্ন করতে হবে কয়টা, 20টা, আর বি ইউনিটে কোশ্চেন করবে কয়টা, 40টা, এখান থেকে দিবেই দিবে, কারণ তার টপিক নাই তো, তাকে এখানে দিতে হবে, এখান থেকে দিতে হবে। আর এখান থেকে তারা প্রতি বছর দেয়, প্রতি বছর এখান থেকে দেয়, যাতে আমি তোমরা পরীক্ষা হলে বের হওয়ার পর যাতে আমি বলতে পারি যেখান থেকে পরীক্ষা প্রশ্ন আসে, বুঝছো, আমি যাতে বলতে পারি, সেজন্য তোমাদের দিয়েছি।
ওকে ভাইরা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ওকে পরে পরে গেল। এখন দেখেন হোমরে কি আছে, হোমর হচ্ছে গ্রিক কবি, ওনার হচ্ছে ইলিয়াড আর হচ্ছে ওডাসি। ভার্জিল রোমান কবি, সে হচ্ছে এনিয়েড, পরে হচ্ছে বাল্মীকি হচ্ছে রামায়ণ, আর দেবদাস হচ্ছে মহাভারত, বেদব্যাস, আর হচ্ছে জন মিল্টন হচ্ছে প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন, ফেরদৌসি হচ্ছে কি শাহনামা। এটা পরীক্ষা আসে, এটা স্টার্ট দিয়ে রাখো একটু, হ্যাঁ শাহনামাটা পরীক্ষা আসে, শাহনামাটা পরীক্ষা আসে, স্টার্ট দিয়ে রাখলাম। তাহলে মোটামুটি ভাইরা বুঝছেন কোন থেকে পরীক্ষা আসে, কোথা থেকে প্রশ্ন হয়, ক্লিয়ার হয়েছেন ভাইয়া? ওকে, তাহলে মোটামুটি এটা শিওর। হ্যাঁ আমি আবার বলতে চাই, ছবির জন্য পড়তে তোমাদের এখানে আসতে হবে। ছবিকে নিয়ে যদি খুঁটিনা জানতে হয় তাহলে এখানে অবশ্যই তোমাকে টাকা দিতে হবে, টাকা তোমাকে এখানে দিতেই হবে। ওকে, তাহলে মোটামুটি হয়েছে ভাই, একটু মুখস্থ করে রাখেন, ডান লিখে দেন, কমেন্ট করে, কমেন্ট করে একটু ডান লিখে দেন, কষ্ট করে একটু ছোট্ট করে জাস্ট কমেন্ট করে একটু ডান লিখবেন যে ভাইয়া এটা হয়েছে, এটা হয়ে গেছে, একটু ডান লিখে দেন কষ্ট করে। একটু কষ্ট করে বলেন যে ডান, হ্যাঁ ডান বলেন, ডান কি বলবেন না, ডান বলবেন, ডান, হ্যাঁ বলেন কষ্ট করে একটু শুরু করে বলে দেন ভাই ডান হয়ে গেছে। ওকে, নেক্সট কোশ্চেন আসি। দেখেন বর্তমান বিশ্বের, মানে বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটা? মানে আগে আমি বলে দিই, আগে একটু বলে দিচ্ছি, আগে জাপান ছিল, বুঝছো, আগে জাপান ছিল, এটা ছাড়াই গেছে এখন একটা দেশ। নিট আয় বলে আমরা যেটাকে বলে নিট আয়, মানে নিট আয় মানে হচ্ছে দেশের বাইরে যে সম্পদ গুলো আছে এগুলোকে বলে নিট। এই যে বাংলাদেশে মানে বর্তমান বিশ্বে আগে জাপান ছিল মানে সবচেয়ে বেশি নিন্দিত। তারা কি করতো, তারা দয়ালু ছিল, মানুষকে ঋণ দিত, তাদের সম্পদ বাইরে থাকতো। কিন্তু জাপানকেও ছাড়িয়ে গেছে বর্তমানে একটা দেশ, সেই দেশের নাম কি? সেই দেশের নাম কি? হ্যাঁ জাপান আগে ছিল, জাপান আগে ছিল ভাই, আমি স্বীকার করতে, জাপান আগে ছিল, বাট জাপান এখন নাই। সেজন্য সাম্প্রতিক কোশ্চেন, সবচেয়ে ভাইরাল কোশ্চেন হচ্ছে এটা, জাপান আগে ছিল, জাপান আগে ছিল 24 মতো ছিল, কিন্তু জাপানকেও ছাড়িয়ে গেছে আর একটা দেশ, জাপানকেও ছাড়িয়ে গেছে আরেকটা দেশ, সেটা হচ্ছে কি জার্মানি। সেটা কোন ভাইয়া? জার্মানি। তো উত্তর কোনটা ভাইয়া? উত্তর হচ্ছে জার্মানি। তাহলে উত্তর কোনটা? উত্তর জার্মানি, ঠিক আছে জার্মানি হবে। এবং জাপানকে বলা হয় সূর্যোদয়ের দেশ, সূর্যোদয়ের দেশ এবং সর্বপূর্বের দেশ বলা হয় জাপানকে। জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও। কি ভাইয়া? জাপানের রাজধানীর নাম কি? রাজধানীর নাম হচ্ছে টোকিও। কি ভাইয়া? টোকিও, টোকিও, হ্যাঁ টোকিও। এবং জাপানে জাতিসংঘ একটা বিশ্ববিদ্যালয় আছে, সেটা হচ্ছে জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায়? জাপানে। জাতিসংঘ শান্তি সরি জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানে। আর যদি বলা জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় কোথায়, তাহলে সানজোস কোস্টারিকাতে তোমার জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয়। জাতিসংঘ বিশ্ববিদ্যালয় জাপানে, কোথায়? টোকিওতে, মনে রাখবা। আর জার্মানি হচ্ছে ইউরোপের একটা দেশ, যার রাজধানী হচ্ছে বার্লিন। নাম কি? রাজধানীর নাম হচ্ছে বার্লিন, সরি বার্লিন হবে, বার্লিন, ঠিক আছে। ওকে, তাহলে মোটামুটি ভাই আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। তাহলে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ঋণ দেয়, সবচেয়ে বেশি ঋণ দেয় সে হচ্ছে জার্মানি। কারণ ভাইয়া সে হচ্ছে জার্মানি দেয়, সবচেয়ে কে দেয়? জার্মানি দেয়। কারণ কি? কারণ আগে ছিল, এদের সভ্য সম্পদ বেড়ে গেছে হয়তো। মনে রাখবা তোমার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে জার্মানির উগ্র জাতীয়তাবাদের কারণে কিন্তু যুদ্ধ লাগছে, জানো হয়তো। প্রথম বিশ্বযুদ্ধ 14 থেকে 19 সাল পর্যন্ত, মানে 1914 থেকে 1919 বা 1920 সাল পর্যন্ত কেউ ধরা হয় আর কি। এই যে যুদ্ধটা লাগছে প্রথম বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধের জন্য দায়ী হিসাবে ধরা হয় জার্মানিকে, জার্মানিকে ধরা হয় আর কি। হ্যাঁ ওকে, ঠিক আছে, উত্তর হচ্ছে জার্মানি। প্রিয় ভাইরা অনেকে পেরে ফেলছ। আমি পরবর্তী কোশ্চেন আসি ভাই। দেখেন 2025 সালের বর্ষপণ্য প্রোডাক্ট অফ দ্য ইয়ার মানে একটা বছরে সর্বশ্রেষ্ঠ পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে কোন পণ্যটা? সেজন্য বলে প্রোডাক্ট অফ দ্য ইয়ার, মানে এই বছরের শ্রেষ্ঠ পণ্য কোনটা বলতে পারবেন? এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ঘোষণা করেছে যে এটা হচ্ছে এই সালের সর্বশ্রেষ্ঠ পণ্য। হ্যাঁ, মানে প্রোডাক্ট অফ দ্য ইয়ার, বলেন এটা কোনটা? এই তো মাশাআল্লাহ, তোমাদের আগে ধরে ফেলো। 2025 সালে বর্ষ সেরা পণ্য হচ্ছে আমার ফার্নিচার, মানে ফার্নিচার বা আসবাবপত্র বা ফার্নিচার। তার সঠিক উত্তর কি ভাই? সঠিক উত্তর হচ্ছে আসবাবপত্র, ঠিক আছে। ওকে, ঠিক আছে, উত্তর হয়ে গেছে, এটা উত্তর আসবাবপত্র। উত্তর হচ্ছে কি ভাই? আসবাবপত্র। মনে রাখতে হবে তোমাকে, আপনাকে। হ্যাঁ ওকে, তাহলে আমি মোটামুটি পেয়ে গেছি ভাই। তাহলে মানে এই 2025 সালে যে সালটা চলে গেছে আমাদের কাছ থেকে, এই সালে মানে প্রোডাক্ট অফ দ্য ইয়ার ছিল আমার ফার্নিচার, অর্থাৎ আসবাবপত্র। আসবাবপত্র। ওকে, আমি পরবর্তী আসি। দেখেন বিখ্যাত চিত্রকর্মের মধ্যে পরবর্তী কি আছে দেখো,
বিখ্যাত চিত্রকর্মের মধ্যে পরবর্তী হচ্ছে আমার ক্লোথ মনে, সেটা হচ্ছে সানরাইজ, মানে সূর্য উঠতেছে এই দৃশ্যটা অঙ্কন করেছিল। সানরাইজ কার ভাইয়া? এই ক্লোথ মনে। হচ্ছে দুয়া মানে হচ্ছে অলিম্পিড, এটা তেমন গুরুত্বপূর্ণ না। পরে হচ্ছে কি দেখো, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভিঞ্চি, এই যে লিওনার্দো ভিঞ্চি। লিওনার্দো ভিঞ্চি সে হচ্ছে ইতালির। কোন দেশের ভাইয়া? সে হচ্ছে ইতালির। আর পাবলো পিকাসো হচ্ছে স্পেনের। পাবলো পিকাসো হচ্ছে স্পেনের, আর ভিঞ্চি হচ্ছে কোন দেশের? সে হচ্ছে ইতালির নাগরিক। ইতালির নাগরিক। সে তার কি গিয়ে দেখো, মোনালিসা, দি ভার্জিন অফ দি রক্স, দ্য লাস্ট সাপার, এটা পরীক্ষা আসে। এই যে এটা আসে, দ্য লাস্ট সাপার, এই যে এটা পরীক্ষা আসে। দ্য লাস্ট সাপার আপনার শেষ খাবার আর কি। এ বয় উইথ এ পাই, দি মেডোনা এন্ড চাইল্ড, এটাও গুরুত্বপূর্ণ, দি মেডোনা এন্ড চাইল্ড, যেটা এটা। হ্যাঁ, তো একটু মনে রাখবেন, ঠিক আছে ভাইরা? লিওনার্দো ভিঞ্চি এটা হচ্ছে ইতালিয়ান নাগরিক তিনি। সে হচ্ছে মোনালিসা, দি ভার্জিন অফ দি রক্স, দ্য লাস্ট সাপার, এগুলো পরীক্ষা আসবে। হ্যাঁ, পরীক্ষা আসবে। হ্যাঁ, পিডিএফটা অবশ্যই দিব। যারা শেয়ার দিবেন, যারা শেয়ার দিয়ে জাস্ট একটা পেজে স্ক্রিনশটটা পাঠাবেন যে আপনি শেয়ার দিয়েছেন, এটা আমাদের পেজে বলিয়েন, মেসেজ করে বলিয়েন, আপনাদের দেওয়া হবে ইনশাল্লাহ। হ্যাঁ, দেওয়া হবে, আপনি জাস্ট একটু বলিয়েন আপনারা। ওকে, তাহলে উত্তর কি পেলাম ভাই? উত্তর হচ্ছে আমাদের লাস্ট সাপার, ভিঞ্চি, ইউরোপের রেনেসাঁ অগ্রদূত বলা হয় তাকে। এবং ক্লোথ মানে মনে রাখবা, এই যে ক্লোথ মানে বা মনে, এটা একটু মনে রাখতে হবে আপনাকে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মুখস্থ করে ফেলাই। দেখেন পরে ভিনসেন্ট দ্য গগ, গগ ভ্যান গগ, হ্যাঁ, নেদারল্যান্ডের সানফ্লাওয়ার পটেটো ইটার্স, এটা দেখবেন। হ্যাঁ, ওকে, হ্যাঁ, ক্লোথ মানে ওকে, তো মাশাআল্লাহ হয়ে গেছে আপনাদের, আলহামদুলিল্লাহ। তো দেখেন, এই যে দেখেন ভ্যান গগ, সে হচ্ছে কি নেদারল্যান্ডের নাগরিক, তার নাম হচ্ছে সানফ্লাওয়ার। আর সানরাইজ হচ্ছে কার ভাইয়া? ক্লোথ মনে, সানরাইজ, সানরাইজ, বুঝছেন? সানরাইজ। আর সানফ্লাওয়ার যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে কিন্তু গগ, মানে ভ্যান গগ, গগ, বুঝছেন? আর ফ্রান্সের হচ্ছে কি সানরাইজ, সে হচ্ছে কি ক্লোথ মনে। হ্যাঁ, ক্লোথ মনে, ঠিক আছে? এই ধরনের মনে হয় সানরাইজ হচ্ছে ক্লোথ মনে, আর হচ্ছে সানফ্লাওয়ার হচ্ছে কার? সে হচ্ছে ভ্যান গগ, ভ্যান গগ, ঠিক আছে? এই তো আশরাফি আলম মিনহাজ বলছে ভাইয়া ডাবি গয়নেটে ভাইয়া আমি 762তম হয়েছি। তোমাকে অভিনন্দন ভাইয়া, তোমাকে অভিনন্দন। ওকে ওকে ওকে, ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে, পরবর্তী প্রশ্ন আসি। দেখেন পরবর্তী আসি, বিশ্বের প্রথম পূর্ণ ব্যবহারযোগ্য, মানে আবার ব্যবহার করতে পারবে রকেট কোনটা? মানে একটা রকেট যেটা আবার ব্যবহার করতে পারবে, মানে একবার ব্যবহার করে আবার ব্যবহার করতে পারবে, এই রকেটটার নাম কি? এটা যুক্তরাষ্ট্র তৈরি, বুঝছেন? বলে দিচ্ছি, এই রকেটটা হচ্ছে কাদের? এই রকেটটা যুক্তরাষ্ট্রের। কাদের ভাইয়া? রকেট হচ্ছে যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের হচ্ছে এই রকেটটা। এটাকে বলে স্পেস এক্স স্টারশিপ। স্পেস এক্স স্টারশিপ, অর্থাৎ বিশ্বের প্রথম পূর্ণ ব্যবহারযোগ্য, কি যোগ্য? পূর্ণ ব্যবহারযোগ্য রকেটের নাম হচ্ছে স্টারশিপ। এই যে স্টারশিপ, মনে রাখবেন, স্পেস এক্স স্টারশিপ, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমার এই যে স্টারশিপ, কাদের ভাইয়া? উত্তর হবে যুক্তরাষ্ট্রের, ইউএসএ। ইউএসএ এদের, বুঝছেন? এদের। ওকে, স্টারশিপ মনে রাখবেন, স্টারশিপ। উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমার স্টারশিপ। উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার স্টারশিপ। কষ্ট করে মনে রাখবেন, প্রথম বিশ্বের পূর্ণ ব্যবহারযোগ্য রকেট কোনটা? উত্তর হচ্ছে আমার স্টারশিপ। উত্তর কোনটা? উত্তর হচ্ছে আমার স্টারশিপ। ঠিক আছে ভাইরা? ওকে, পরবর্তী আসি। দেখেন পরবর্তী কোশ্চেন আসি। পেরুতে আবিষ্কৃত 3500 বছরের পুরনো শহরের নাম কি? পুরনো শহরের নাম কি? হ্যাঁ, কারাল, ইনকা, নাসকা, নাকি পেনিকো? দেখছেন, এটা সাম্প্রতিক, বর্তমান পাওয়া গেছে, তো সেজন্য দিলাম আপনাদেরকে। ছবি কি করতে পারে? ছবি কি করে জানেন? ছবি এই যে ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য, পাশাপাশি হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে জিনিসগুলো আছে, বুঝছেন, অ্যানথ্রোপোলজি রিলেটেড যে জিনিসগুলো আছে, এগুলো বেশি পছন্দ করে, এগুলো থেকে বেশি প্রশ্ন দেয়। সেজন্য এটা দিলাম আমি, এটা আপনাকে অ্যাড করছি। পেরুতে আবিষ্কৃত 350 বছর, সরি 3500 বছরের পুরনো শহরের নাম কি? সে হচ্ছে পেনিকো। পেনিকো, জাস্ট পেনিকো, শহরটার নাম কি? নামটা হচ্ছে পেনিকো। নামটা কি? নামটা হচ্ছে পেনিকো ভাইয়া, ঠিক আছে? পেনিকো। জাস্ট পিডিএফটা তোমাদেরকে আমি দিব ভাইয়া, দিব, জাস্ট একটু শেয়ার দিও। পাবলিককে দিব না, যারা শেয়ার তাদেরকে দিব আর কি। হ্যাঁ, এটা উত্তর কি ভাই? উত্তর হচ্ছে আমার পেনিকো। উত্তর কি ভাই? উত্তর হচ্ছে আমার পেনিকো, ঠিক আছে? উত্তর হচ্ছে পেনিকো। আমরা জাস্ট এত এই জন্য কষ্ট করি, যাতে তোমার পরীক্ষার ফল থেকে বের হয়ে যাতে বলতে পারো ভাই আলহামদুলিল্লাহ কমন পড়েছে। জাস্ট এই সাউন্ডটা শোনার জন্য কষ্ট করি, বুঝছো?
এই সাউন্ডটা শোনার জন্য কষ্ট হচ্ছে, তুমি বলবা পরীক্ষা হল থেকে বের হয়ে আসা বলবা যে ভাই আলহামদুলিল্লাহ কখন পড়ছে, জাস্ট এটা শোনার জন্য আমরা কষ্ট করি আর কি। ঠিক আছে ভাইয়া? ওকে, পরবর্তী আসি দেখেন, পরবর্তী কি 21শে পদক ও স্বাধীনতা পদক, মানে দুইটাই পাইছে, মানে 21শে পদকও পাইছে আর স্বাধীনতা পুরস্কারও পাইছে। 21শে পদকও পাইছে, স্বাধীনতা পুরস্কারও পেয়েছে। এখন এই দুই পুরস্কার যখন পাইছে, কে পাইছে? তোমরা অনেকেই জানো, তার নামটা হয়তো জানো, সে চট্টগ্রামের সন্তান, বলে দিলাম, ক্লু দিয়ে দিলাম, ক্লুটা হচ্ছে সে চট্টগ্রামের সন্তান, সে 21শে পদকও পাইছে, পাশাপাশি স্বাধীনতা পুরস্কারও পাইছে। স্বাধীনতা পুরস্কার এবং 21শে পদক পুরস্কার দুটাই সে পেয়েছে, দুটাই পেয়েছে। এবং তার নামটা কি? তার নামটা কি? ওকে, তাহলে কি 21শে পদক, স্বাধীনতা পুরস্কার দুইটাই সে পেয়েছে, তার নামটা কি? মানে দুইটাই পুরস্কার সে পাইছে, তার নামটা কি? কে বলতে পারবেন? সে চট্টগ্রামের সন্তান, মাশাআল্লাহ। ওকে, তার উত্তর কি? সে হচ্ছে নবেরা আহমেদ। এই নবেরা আহমেদ, সে হচ্ছে চট্টগ্রামে, বুঝছেন, তার বাবা চট্টগ্রামের সন্তান আর কি। আমি একবার লাস্ট ক্লাসে আগে যে লাস্ট ক্লাসগুলো করেছিলেন তারা হচ্ছে ভালো জানো, নবেরা আহমেদ সম্পর্কে তোমাদের বলেছিলাম, সে চট্টগ্রামের সন্তান, সে কি কি করেছে তার মানে কর্মগুলো বলেছিলাম তোমাদেরকে। নবেরা আহমেদ চট্টগ্রামের সন্তান এবং তিনি 21শে পদক লাভ করেন, স্বাধীনতা পুরস্কারও পান, দুইটাই পুরস্কার লাভ করেছেন। তার নাম হচ্ছে নবেরা আহমেদ। পরীক্ষায় এবং এবং এনার পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি নবের আহমেদ। ঠিক আছে, নবের আহমেদ এবার পরীক্ষা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ওকে ভাই, তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা। হ্যাঁ, ঠিক আছে, আমি পরবর্তী কোশ্চেনে আসি। পরবর্তীতে আসি, দেখেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য সংবিধানের কোন সংশোধন বাতিল করতে হবে? একটু বলি তোমাদের, আগে বলছি। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল তোমার হচ্ছে 1996 সালে। কত সালে ভাইয়া? 1996 সালে চালু হয়েছিল। পরবর্তীতে আমাদের হাসুয়াপা, তোমার হচ্ছে ফ্যাসিস্ট সরকার, হাসুয়াপা 2011 সালে, কত সালে? 2011 সালে সে তার দলের অধীনে নির্বাচন করার জন্য, রাতের ভোটকে মানে দিনের ভোটকে রাতে করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকারকে বাদ করে দেয়। মানে তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে একটা নিরপেক্ষ সরকার, কোন দল থাকবে না, আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জামাত থাকবে না, এনসিপি থাকবে না, নিরপেক্ষ সরকার থাকবে। ওই সরকারকে বলা হয় তত্ত্বাবধায়ক সরকার। তো এটা চালু হয়েছিল বাংলাদেশে কত সালে? 1996 সালে চালু হয়েছিল। এবং সেটা হাসুয়াপা বাতিল করে দেয় কত সালে? 2011 সালে বাতিল করে দেয়। কে বাতিল করছে? হাসুয়াপা বাতিল করে দিছে। আর যে বাতিল করছে, বাতিল করার জন্য তো সংবিধান লাগবে। আর সংবিধান হচ্ছে পঞ্চদশ, মানে পঞ্চদশ সংশোধনীটা কি করতে, বাতিল করতে হবে। অর্থাৎ এই সংশোধনীর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার যেটা ছিল বাতিল করছিল, বাতিল করে দিয়েছিল। কিন্তু এই সংবিধানটা যদি আবার পুনঃপ্রবর্তন, মানে আবার চালু করতে হয়, আবার যদি 1996 সালের মতো চালু করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই সংশোধনটা, অর্থাৎ পঞ্চদশ সংশোধনটা কি করতে হবে? আমাকে বাতিল করতে হবে। তারপর আমি কি করতে পারবো? তারপর আমরা হচ্ছে কাজ করতে পারবো আর কি, বুঝছো? পরবর্তী, তাহলে বুঝতে পারছো তো? হ্যাঁ, তাহলে 15 নাম্বার, তাহলে কত নাম্বার? মানে 15 নাম্বার সংবিধান সংশোধন যেটা হয়েছিল, ওই সংশোধনীটা তোমার হচ্ছে কি করতে হবে? বাতিল করতে হবে। কারণ কি? কারণ শেখ হাসিনা সরকার তোমার হচ্ছে এটা কি করছিল? এটা বাতিল করে দিয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছিল। কারণ আমার কি করতে হবে? আবার চালু করতে হবে, কি করতে হবে? আমাকে এটাকে বাদ করতে হবে, তাহলে পরীক্ষা আসতে পারে কোনটি ভাবে? তত্ত্বাবধায়ক সরকার আবার যদি চালু করতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে পঞ্চদশ মানে 15 নাম্বার যে সংশোধনীটা ছিল, এটা কি করতে হবে? বাতিল করতে হবে, ওইটাকে বাতিল করতে হবে। ঠিক আছে, পঞ্চদশ সংশোধনী। তাহলে উত্তর হচ্ছে পঞ্চদশ সংশোধনী কি করতে, বাতিল করতে হবে। ঠিক আছে, এবং বলে রাখি, এই সংশোধনী তত্ত্বাবধায়ক সরকারটা চালু হবে এই বছর না, আড়াই বছর থেকে। অর্থাৎ এই যে দেখো, বর্তমান যে নির্বাচনটা হবে, মানে এই বছর যে নির্বাচনটা হবে, এই যে হচ্ছে সংসদের 13তম ভাইয়া, 13তম নির্বাচন। কততম নির্বাচন ভাইয়া? 13তম নির্বাচন, বুঝছেন? 13তম নির্বাচন হবে, মানে ত্রয়োদশ সংসদীয় নির্বাচন। ত্রয়োদশ মানে কি? 13তম। 13তম সংসদীয় নির্বাচন কত সালে হবে? মানে 26 সালে হবে। এটা হওয়ার পরে 14তম সংসদে, অর্থাৎ আগামী 5 বছর পরে যেই নির্বাচনটা হবে, ওই নির্বাচনটা হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। বুঝতে পারছেন যে আগে যেটা বাতিল করে দেওয়া হয়েছিল, এটা আবার চালু হয়েছে। এটা কার্যকর হবে 14দশ মানে 14তম সংসদীয় নির্বাচন, অর্থাৎ
2031 সাল বেবি, 2031 সালে কি হবে, কার্যকর হবে। কারণ 26 সাল যদি নির্বাচন হয় তাহলে আগামী 5 বছর পর কত হবে, 31 হবে। 2031 সালে কি হবে, এই তত্ত্বাবধায়ক সরকারটা আবার কি হবে, আবার কার্যকর হবে। এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার কি হবে, নির্বাচন হবে, আবার নির্বাচন হবে। ওকে, ঠিক আছে, ওকে। ঠিক আছে, ওকে ওকে ওকে, পরবর্তী আসি, দেখেন পরবর্তী আসি। জুলাই শহীদ দিবস পালিত হয়, এটা গুরুত্বপূর্ণ। কারণ কারণ ডি ইউনিটের মধ্যে 20টা কোশ্চেনের মধ্যে 4টা কোশ্চেন জুলাই রিলেটেড, মানে 20টা কোশ্চেন আসছে, তার মধ্যে 4টা থেকে 5টা কোশ্চেন পুরোটা জুলাই রিলেটেড, জুলাই বিপ্লব রিলেটেড আসছে, তাহলে বি ইউনিটে আসার সম্ভাবনা অনেক বেশি। জুলাই শহীদ দিবস পালিত হয় 14 জুলাই, 15 জুলাই, 16 জুলাই, 17 জুলাই। ওকে, তাহলে দেখেন, খেয়াল করেন, বলেন ভাই আমাকে একটু বলেন, এটা কি হবে উত্তরটা? উত্তর কি হবে? জুলাই শহীদ দিবস পালিত হয় হচ্ছে কত সালে, কত তারিখে? উত্তর হচ্ছে 16 জুলাই। এই তো গুড, পারছো। তাহলে জুলাই শহীদ দিবস হচ্ছে আমার কত, 16 জুলাই। 16 জুলাই হচ্ছে আমার জুলাই শহীদ দিবস, জুলাই শহীদ দিবস, ঠিক আছে। ওকে, পরবর্তী আসি। দেখেন, বর্তমান কোন দেশে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশ কর্মরত আছে? মানে বাংলাদেশের নাগরিকরা সবচেয়ে বেশি, মানে প্রবাসীরা সবচেয়ে বেশি কোথায় কর্মরত আছে, কোথায় বেশি কাজ করতেছে বা প্রবাসের মধ্যে আছে, কোথায় বলেন? বর্তমানে কোন দেশে সবচেয়ে বেশি, হ্যাঁ, সবচেয়ে বেশি কর্মরত আছে? সংযুক্ত আরব আমিরাতে, যেটাকে আমরা দুবাই বলি, না, মালয়েশিয়াতে, কাতারে, সৌদি আরবে। সবচেয়ে বেশি সৈন্য কোন দেশে আছে? এটা পরীক্ষা আসে, দেখবেন প্রতি পরীক্ষা মাঝে মাঝে দেখা যাচ্ছে এই প্রবাসী রেমিটেন্স থেকে শুরু করে প্রবাসী আয়, প্রবাসী ভোটার কেন্দ্র, প্রবাসী কিভাবে ভোট দিবে, এই রিলেটেড কোশ্চেন গুলো না বিভিন্ন বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষায়, বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো প্রশ্ন আসে। কারণ কি? কারণ এই প্রবাসীরা এখন তো অনেক বেশি, এখন তো ভাইটাল হয়ে গেছে, বুঝছেন, তাদের কত দিচ্ছে বেশি। তাহলে দেখেন, বর্তমানে কোন দেশে সবচেয়ে বেশি আছে? সৌদি আরব। উত্তর কি ভাই? উত্তর হচ্ছে আমার সৌদি আরব। উত্তর কি? উত্তর সৌদি আরব, ঠিক আছে, সৌদি আরব। এই সৌদি আরবে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মরত আছে, সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মরত আছে। ওকে, উত্তর হয়ে গেল, উত্তর হয়ে গেছে এটা, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন দেখি, আন্তর্জাতিক অপরাধ আদালত, যেটাকে আমরা কি বলি, আইসিসি, বর্তমান সদস্য সংখ্যা কত? 123, 124, 125, 26, বলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, অর্থাৎ অপরাধ আদালত, হ্যাঁ, আদালত আইসিসি এর বর্তমান সদস্য সংখ্যা কত? ওকে, অনেক উত্তর দিয়ে ফেলছো অলরেডি, বলো ভাইয়া আন্তর্জাতিক আদালতের বর্তমান সদস্য সংখ্যা কত? বর্তমান আমার সদস্য সংখ্যা কত? হ্যাঁ, উত্তর হচ্ছে 125। মাশাআল্লাহ। তাহলে বর্তমান আদালতের আইসিসি সদস্য সংখ্যা হচ্ছে 125টা। কয়টা ভাইয়া? 125টি দেশ। 125টি দেশ হচ্ছে বর্তমান আইসিসি এর সদস্য। এর সদস্য হচ্ছে 125টি। ওকে, পরবর্তী দেখি। পরবর্তী হচ্ছে হাউস অফ দ্য বিট্রায়াল। দেখো, বিট্রায়াল, এই যে দেখেন হাউস অফ দ্য বিট্রায়াল, এই ডকুমেন্টারি ফিল্মটি কোন ঘটনার উপর নির্মিত হয়েছে? জানো, বর্তমানে একটা ফিল্ম তৈরি করা হয়েছে, এর নাম হচ্ছে হাউস অফ দ্য বিট্রায়াল। এই ডকুমেন্টারি ফিল্মটি কোন ঘটনার উপর নির্মিত হয়েছে? মানে কোন ঘটনাকে কেন্দ্র করে এটা তৈরি করা হয়েছে? প্রতিটা ছবি তো ঘটনা করে কেন্দ্র করা হয়, মানে কোনটা কোন ঘটনাকে কেন্দ্র করা হয়েছে? ঠিক একইভাবে দেখেন, এই যে এটা গুরুত্বপূর্ণ, বুঝছেন, এটা একটু গুরুত্বপূর্ণ, এই যে 30টা দিয়ে রাখলাম, গুরুত্বপূর্ণ এটা, হ্যাঁ। হাউস অফ দ্য বিট্রায়াল, এই ডকুমেন্টারি ফিল্মটা তৈরি করা হয়েছে তোমার হচ্ছে পিলখানা হত্যা, যে পিলখানা বিডিআর হত্যা, এই পিলখানা হত্যাকাণ্ডের উপরে নির্মিত একটা ফিল্ম হচ্ছে আমার এই যে হাউস অফ বিট্রায়াল, ঠিক আছে। উত্তর হচ্ছে আমার ওকে, হ্যাঁ, এটা হচ্ছে পিলখানা হত্যা। কি হত্যা ভাইয়া? এটা হচ্ছে আমার পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এটা ঘটনাকে মূল কেন্দ্র করে তোমার হচ্ছে এই ফিল্মটা তৈরি করা হয়েছে, হ্যাঁ, দ্য হাউস অফ দ্য বিট্রায়াল। মনে রাখবেন,
হয়তো পরীক্ষা চলে আসতে পারে ছবিতে, যে ছবি পরীক্ষায় বি রেটে আসছে যে হাউস অফ দ্য বিট ট্রায়াল এটাকে কোন ঘটনা কেন্দ্রে তৈরি করা হয়েছে, এর উত্তর হবে পিলখানা কাণ্ড, হত্যাকাণ্ড, পিলখানার হত্যাকাণ্ড তৈরি করা হয়েছে। হ্যাঁ, ওকে ভাইয়া। ওকে, পরবর্তী দেখেন, পরবর্তী হচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3টা নির্বাচন হয়েছে বাংলাদেশে এই পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 3টা নির্বাচন হয়েছে। কয়টা? 3টা নির্বাচন হয়েছে। এই 3টা নির্বাচন হয়েছে, এই 3টা নির্বাচন, একটা হচ্ছে 96 সালে যেদিন তোমার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার চালু করা হয়, পরবর্তী 2001 সালে, পরবর্তী 2008 সালে। 2008 সালে বিএনপি ক্ষমতা থেকে গেল, যাওয়ার পরে যে গেল আর আসতে পারে নাই, হয়তো সামনে আসতে পারে। তো 2008 সালে, 8 সালে বিএনপি কি করলো, মানে আওয়ামী লীগ ক্ষমতা গেল, ক্ষমতা যাওয়ার পরে কি করলো, পরবর্তীতে 11 সালে বাদ করে দিল তত্ত্বাবধায়ক সরকার, পরবর্তী আর ক্ষমতা কি করে দিল, ক্ষমতা একীভূত করে নিল, পরবর্তী আর থেকে বিদায় করলো জুলাই বিপ্লবের মাধ্যমে। তাহলে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হয়েছে কয়টা? 3টা। কয়টা ভাইয়া? 3টা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কয়টা হয়েছে ভাইয়া? 3টা। কয়টা? 3টা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কেয়ারটেকার সরকার, মানে কেয়ারটেকার গভর্নমেন্ট বলি আমরা যেটাকে, এই সরকারের অধীনে নির্বাচন হচ্ছে মাত্র 3টা। একটা হচ্ছে 96 সালে, 2001 সালে, একটা 2008 সালে। 2008 সালে, ঠিক আছে, 2008 সালে হয়েছিল। ওকে ভাইয়া, এই যে বলছো যে খারাপ লাগে, খারাপ লাগবে না ভাইয়া, সময় সবার ঘুরে আসবে, সময় সবার ঘুরে আসবে। হয়তো তোমার আজকে সময় খারাপ যাচ্ছে, আজকে খুব কষ্ট যাচ্ছে, আজকে দিনটা অনেক কষ্টদায়ক হচ্ছে, অনেকেই বন্ধু চান্স পেয়ে যাচ্ছে, তুমি এখন হচ্ছে না, আজকে হয়তো তোমার খারাপ লাগতেছে, বাট একটা টাইম আসবে, সময় আসবে, যেই সময়টাতে তোমার সুখবর আসবে, সুসংবাদ আসবে, তোমাকে একটু অপেক্ষা করতে হবে, একটু ওয়েট করতে হবে, যে সৃষ্টিকর্তা তোমাকে অবশ্যই দিবে, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। হয়তো আগে দিয়েছে, তোমাকে একটু পরে দিবে, জাস্ট সৃষ্টিকর্তা তোমাকে বিশ্বাস রাখতে হবে, সেই অনুযায়ী পরিশ্রম করে দিতে হবে, তোমাকে পরিশ্রম করে দিতে হবে, তুমি থেমে দেওয়া যাবে না, করতে হবে তোমাকে পরিশ্রম। হ্যাঁ, এমন না যাওয়া হয়ে গেছে মানে আমি হবো না, এরকম না। পৃথিবীতে যারাই সফল হয়েছেন তাদের প্রত্যেকের পিছনে কষ্ট আছে, প্রত্যেকের পিছনে ব্যর্থতার গল্প আছে, কষ্টের পীড়া আছে, প্রত্যেকের মানে গল্পের সফলতার পিছনে অনেক কাহিনী আছে, লম্বা লম্বা কাহিনী আছে, শুনতে পারবা। তো তুমি যখন সফল হবা তখন তোমার ব্যর্থতা যেগুলো করছো, মানে তুমি যে ব্যর্থ হয়েছো, এই ব্যর্থতা তোমার কত থাকবে, মূল্য থাকবে। আর তুমি যদি ব্যর্থই থেকে যাও তাহলে কে কত দিবে না। তো তোমাকে অনুরোধ করবো, ভেঙে যাওয়া না, ভেঙে পড়বা না। পৃথিবী, তোমার সফলতা আসবে, আজকে না কালকে আসবে, আসবে, লেগে থাকতে হবে তোমাকে, তোমাকে লেগে থাকতে হবে ভাইয়া, লেগে থাকতে হবে। হ্যাঁ, লেগে থাকিও ভাইয়া, লেগে থাকিও, হাল ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও তুমি এখানেই শেষ, এখানেই শেষ হয়ে যাবা। তোমাকে ধরে রাখতে হবে, তুমি যে সামনে যে পরীক্ষাগুলো আছে এগুলো সুন্দর দিতে হবে, তোমাকে ফুল এনার্জেটিক হয়ে পরীক্ষাগুলো দিতে হবে, যে সামনে এইবার যেহেতু ভুল হয়েছে আমি ভুল করবো না, সামনে পরীক্ষাগুলো সুন্দর করে দিব আমি। ওকে, ওকে, ঠিক আছে ভাই, তাহলে উত্তর হলো এটা। পরে আসি, দেখেন প্রথম আসি, প্রথম প্রধান উপদেষ্টা, তোমার তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা হচ্ছে বিচারপতি হাবিবুর রহমান। তত্ত্বাবধায়ক সরকারের প্রথম প্রধান উপদেষ্টা হচ্ছে হাবিবুর রহমান, আর সর্বশেষ প্রধান উপদেষ্টা হচ্ছেন ফখরুদ্দিন আহমেদ। এই ফখরুদ্দিন আহমেদ, ওকে, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে ফখরুদ্দিন আহমেদ, ফখরুদ্দিন আহমেদ। পরে দেখেন তত্ত্বাবধায়ক সরকার পূর্ণবহাল রায়, খেয়াল করেন, আপিল বিভাগে রায় দেওয়া হচ্ছে 20 নভেম্বর 2025 সাল, মানে 2025 সালে এটা রায় দেওয়া হয়েছে। আবার কি রায় দেওয়া হয়েছে যে এটা কি হবে, আবার বহাল থাকবে, যে বাতিল করে দেওয়া হয়েছে 2011 সালে, 2011 সালে কি করছে, বাতিল করে দেওয়া হয়েছে, এটা আবার কি হবে, আবার বহাল থাকবে, সেটা রায় দেওয়া হয়েছে কত সালে, 25-এ, মানে 2025 সালের 20 নম্বর রায় দেওয়া হয়েছে। কার্যকর হবে, কার্যকর হবে, দেখা করেন, এটা কার্যকর হবে চতুর্দশ জাতীয় সংসদ থেকে, অর্থাৎ অর্থাৎ আপনার হচ্ছে এখন যেটা নির্বাচন হবে এটা হচ্ছে ত্রয়োদশ, মানে 13তম নির্বাচন হবে, 13তম জাতীয় সংসদ নির্বাচন হবে। কিন্তু সামনে যেটা হবে 14তম হবে, সেটা হচ্ছে 2031 সালে। তখন থেকে তত্ত্বাবধায়ক সরকারটা কি হবে, কার্যকর হবে, তখন থেকে, এখন না, তখন থেকে কার্যকর হবে, তখন থেকে কার্যকর হবে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার এই যেটা চতুর্দশ সংসদ নির্বাচন, সংবিধানের অনুচ্ছেদ 14 ভাগের 2য় পরিচ্ছেদের 58 খ, বুঝছেন এটা? ওকে, ঠিক আছে, হতাশ হবে না, হতাশ হয়ে থেমে যাওয়া না, হতাশ হয়ে শুরু করতে হবে, আবার শুরু করতে হবে। ফেলার ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতাই সফলতার মূল মন্ত্র। হ্যাঁ, মনে রাখবা, ব্যর্থতা সফলতার মূল মন্ত্র, ব্যর্থ হবা সফল হইতে পারবা, ব্যর্থ না হলে সফলতার মজা নাই, আনন্দ নাই, সুখ নাই, শান্তি নাই। ব্যর্থতার মাধ্যমে সফলতা যখন আসবে তখন আনন্দ পাবা, সুখ পাবা, শান্তি পাবা, হ্যাঁ, নিজের মধ্যে ফিলিং কাজ করবে। আর যদি এমনি এমনি হয়ে যায় তাহলে হবে না।
দেখেন ওরা জাতীয় পরিচয় পত্র, যেটাকে আমরা কি বলি এনআইডি, ন্যাশনাল আইডি কার্ড। এই যে আইডি কার্ডের আবেদনের যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে অবশ্যই সর্বনিম্ন বয়স কত লাগবে, মানে একজন বাংলাদেশের নাগরিক হইতে হলে তাকে যদি আবেদন করতে হয় এনআইডি কার্ডের জন্য আবেদন করতে তাকে অবশ্যই 16 অথবা মানে 16তম মানে 16 বছর হইতে হবে তাকে, অবশ্যই তাকে 16 বছরের বয়সে হইতে হবে, নাহলে হবে না, নাহলে তার হবে না, বুঝছেন? তাকে অবশ্যই 16তম বছর বা 16 বছর হইতে হবে। হ্যাঁ, এটা উত্তর হচ্ছে বি নাম্বারটা, হ্যাঁ 16 বছর। তাহলে জাতীয় পরিচয়পত্রে আবেদন করার জন্য তাকে অবশ্যই 16 সাল হইতে হবে, 16 সাল মানে 16 বছর হইতে হবে। মনে করো কেউ যদি তোমার হচ্ছে এরকম আবেদন করে যে সে 6 সালে, কত সালে, 6 সালে সে হচ্ছে কি করছে, 6 বা তোমার হচ্ছে এই সাল বা এরকম হইতে পারে সে হচ্ছে 10 সালে, 2010 সালে জন্মগ্রহণ করছে। কেউ যদি 2010 সালে জন্মগ্রহণ করে থাকে, তাকে অবশ্যই সেই আবেদন করতে পারবে, কারণ 10 সালে হলে তার বয়স 16 হয়ে গেছে। 16 হয়ে গেছে, তাহলে 10 আর 16 মানে 26 সাল, যেহেতু 16 বছর হয়ে গেছে, সে পারবে। ওকে, তাহলে উত্তর হচ্ছে 16 বছর বয়সে সে পারবে। পরবর্তী দেখি, বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় হচ্ছে কয়টা, 3টা, 4টা, 5টা না 6টা, বলেন কয়টা? বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন কয়টা হয়েছে, কয়টা, ভাইয়া? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা নাকি 3টা নাকি 4টা, বলেন? হ্যাঁ, তুমি যখন চান্স পাবা না তখন অনেকেই বলবে তুমি পরিশ্রম করো না, তোমার দ্বারা হবে না, তুমি আসলে পরিশ্রম করো না, তুমি ভালো মতো পড়ো নাই, হ্যাঁ তুমি কি পড়ছো না পড়ছো, ভালো মতো পড়ো মনে রাখতে পারো নাই, সারাদিন মোবাইল টিপছো, হ্যাঁ সারাদিন মজা করছো, আনন্দ করছো, মানে বিনোদন মানে আড্ডা দিচ্ছ, বুঝছো? আড্ডা এরকম বলবে। বাট যখন তুমি চান্স পেয়ে যাবে না, তখন তোমার পাশের পাশে আন্টি বলবে ওই ওই আন্টির মেয়েটা সবচেয়ে বেশি মেধাবী, ওই আঙ্কেলের ছেলেটা সবচেয়ে বেশি মেধাবী, এটা বলবে। তো আমরা যখন সফল হয়ে যাই তখন আমাদের মূল্য বেড়ে যায়, আমরা পরিশ্রম না করলে আমাদের মূল্য হয় মেধাবী। আর তুমি মেধাবী যদি হও, মানে সময় বাস্তবতা হচ্ছে এইগুলি, বুঝছো? এই বাস্তবতা। তুমি যদি এরকম হও যে মানে না পড়ে চান্স পেয়ে যাও, তারপরে তোমাকে মেধাবী বলবে। যদি পড়েও না পাও তাহলে মানুষ তোমাকে এটা বলবে যে পড়ো নাই, এটা বলবে। হ্যাঁ, আমি অনুরোধ করব, সাজেস্ট করব, সামনে যে সময়গুলো আছে এই সময়গুলো সর্বোচ্চ দিয়ে দিবা। আর পাবলিক বিশ্ববিদ্যালয় সবকিছু এরকম না, হ্যাঁ পাবলিক না পড়ে অনেক 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 মানুষ আছে সফল হয়েছে পৃথিবীতে, অনেক অনেক মানুষ আছে। হ্যাঁ, তাদের অনুসরণ করবা, মনের মধ্যে জিত রাখবা যে আমাকে পারতে হবে, আমাকে করতে হবে। হ্যাঁ, সময় সুযোগ আছে এখনো, ভেঙে পড়ে যাও না, ভেঙে পড়িও না। হ্যাঁ, ওকে। তাহলে উত্তর কয়টা ভাই? উত্তর হচ্ছে আমার 3টা। কয়টা ভাই? উত্তর হচ্ছে আমার 3টা। তাহলে উত্তর হচ্ছে কয়টা? 3টা। তাহলে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে কয়টা? 3টা। একটা হচ্ছে 1 সালে, 96 সালে, 8 সালে। ওকে, পরবর্তী দেখেন, বলছে কি বাংলাদেশ থেকে সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় কোন দেশ? খেয়াল করছেন কি বলছে? মানে বাংলাদেশ থেকে সেনা সদস্য নিবে, বলছে সেনাবাহিনী নিবে, সেনা সদস্য নেওয়ার ঘোষণা দেয় কোন দেশ? সৌদি আরব দিছে না? সৌদি আরব দেয়নি। সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মরত আছে আর কি। হ্যাঁ, এটা কি কুয়েত, সংযুক্ত আরব আমিরাত নাকি কাতার? কোন দেশ বলেন? এটা কোনটা হবে ভাইয়া? উত্তর বলেন। বাংলাদেশের থেকে সেনা সদস্য নেওয়ার জন্য ঘোষণা দিয়েছে, বাংলাদেশ থেকে সেনা সদস্য নিবে ঘোষণা দিয়েছে কোন দেশ? এটা কোন দেশ হবে? উত্তর হচ্ছে আমার কাতার। এই যে মাশাআল্লাহ, উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার কাতার। মানে কাতার, এই কাতার তোমার হচ্ছে কি করবে, তারা ঘোষণা দিয়েছে যে বাংলাদেশ থেকে কি করবে, তারা সেনা সদস্য নিবে, সেনা সদস্য তারা নিবে, সেনা সদস্য নিবে তারা। তাহলে উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমার কাতার, উত্তর হচ্ছে কাতার। ক্লিয়ার? ওকে, হয়ে গেছে। পরবর্তী দেখি, দেখেন মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন। দেখেন একটা প্রশ্ন আসছে যে দুর্নীতি দমন কমিশনের আগের নাম কি ছিল? আগের নামটা কি ছিল পরীক্ষা আসছে, মানে পূর্ব নামটা কি ছিল? ঠিক একইভাবে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে, বুঝছেন? মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করা হয়েছে, সরি যাত্রার নাম হচ্ছে কি, সরি শোভাযাত্রা পরিবর্তন করা হয়েছে। আগে ছিল কি? আগে ছিল মঙ্গল শোভাযাত্রা, আর বর্তমান নাম হচ্ছে কি? বর্তমান নাম হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, আনন্দ শোভাযাত্রা, এটা থেকে আসছে এটা।
উত্তর হচ্ছে আমার কি, উত্তর হচ্ছে আমার এই যে বর্ষবরণ। কি ভাইয়া, এই যে বর্ষবরণ, এটা কি ভাই, এটা বর্ষবরণ। তাহলে উত্তর কি পেলাম, মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে রাখা হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, ঠিক আছে। তাহলে পরীক্ষা যদি আসে, আমার সাথে যে 15 শিক্ষার্থী আছে, যুক্ত আছে, তাহলে কেউ ভুল করবে না, কেউ ভুল করবে না, ঠিক আছে, কেউ ভুল করবে না। উত্তর হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ওকে, নেক্সট কোশ্চেন আসি, দেখো পরবর্তী আসি। পরবর্তী কি বলছে, বাংলা নববর্ষের শোভাযাত্রার নাম পরিবর্তন করে কি রাখা হয়? এই যে দেখলাম আমরা কিছুক্ষণ আগে দেখলাম, বলো তো দেখি, বলো কত নম্বর উত্তর হবে এটা? এ বি সি ডি, কোনটা হবে? বলেন উত্তর কোনটা হবে বলেন। আর আমরা তো রিকোয়েস্ট করবো যে শেষ মুহূর্তে যে আমাদের রিভিশন বেসটা চলতেছে, এবার আজকেও ক্লাস আছে, বুঝছেন? আজকে ইংরেজি ক্লাস হবে, প্যাসেজ থেকে ক্লাস হবে, প্যাসেজ গুলো পড়ানো হবে, প্যাসেজ থেকে কোশ্চেন কিভাবে করতে হয় সেটা শিখাই দেওয়া হবে রিভিশন বেচের মধ্যে। লাস্ট মুহূর্তে 4 দিন সময় আছে, তো যদি সময় হয়, সুযোগ হয়, ভেঙে পড়ে যায় না, বুঝছেন? ভেঙে পড়ে গেলে আপনার লস হবে, আপনারও লস হবে। ভেঙে পড়ে যায় না, যদি সম্ভব হয় রিভিশন বেচে ক্লাসগুলো করিয়েন, বুঝছেন? রিভিশন বেচে অনেকগুলো পড়া একসাথে করানো হয়েছে, অনেকগুলো পড়া দেখানো হয়েছে শর্টকাট করে, বুঝছেন? যা পড়ানো হয়েছে ওগুলো ক্লাসের মধ্যে করেন। ক্লাস ডিউরেশন 2 ঘন্টা করে ছিল, 2 ঘন্টা করে ছিল, তো আপনি এখন ক্লাসগুলো করে ফেলেন যদি সম্ভব হয়। যদি না চায়, না সমস্যা না, আপনি যেখানে সেখানে করেন, সমস্যা নেই। ছবির জন্য যদি সুযোগ হয়, সময় হয়, সামর্থ্য হয়, তাহলে অবশ্যই করে নিন একটু, হ্যাঁ, করে নিন আপনি। ওকে, তাহলে উত্তর হচ্ছে আমার কি, উত্তর হচ্ছে আমার সি নাম্বার, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা, বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। ওকে, পরে দেখি পরবর্তী প্রশ্ন আসে আমি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু হয়েছিল কত সালে ভাইয়া? তত্ত্বাবধায়ক সরকার চালু হয়েছে কত সালে ভাইয়া? এটা হচ্ছে আমার কত, 96 সালে। কত সালে ভাইয়া? 96 সালে চালু হয়েছিল, 96 সাল, 96 সালে তত্ত্বাবধায়ক সরকার চালু হয়েছিল, মনে রাখবেন, হ্যাঁ, মনে রাখবেন। ওকে, পরবর্তী আসি, দেখেন 96 সালে কি হয়েছিল ভাইয়া? 96 সালে আমার তত্ত্বাবধায়ক সরকার চালু হয়েছিল। ওকে, আফগানিস্তানের তালেবান সরকারকে, স্বীকৃতি দিয়েছে কারা? আফগানিস্তান তালেবান সরকারকে কারা স্বীকৃতি দিয়েছিল? অনেকে স্বীকৃতি দেয় নাই, তালেবান সরকার থেকে অনেকে স্বীকৃতি দেয় নাই, বুঝছেন? কারা স্বীকৃতি দিয়েছে, কারা? সেটা হচ্ছে পার্শ্ববর্তী দেশ রাশিয়া। আফগানিস্তানের পার্শ্ববর্তী দেশ হচ্ছে কোনটা? রাশিয়া। ওকে, তাহলে উত্তর হচ্ছে কি, উত্তর হচ্ছে আমার রাশিয়া। উত্তর কি, উত্তর হচ্ছে আমার রাশিয়া, ঠিক আছে, উত্তর হচ্ছে রাশিয়া। তবে আফগানিস্তানের তালেবান সরকারকে মানে প্রথম স্বীকৃতি দিয়েছে কারা? এই রাশিয়া দিয়েছে, রাশিয়া স্বীকৃতি দিয়েছিল। ওই পরবর্তী আসি, দেখেন বঙ্গোপসাগরের মধ্যে একটা কি হয়েছিল, একটা ঘূর্ণিঝড় হয়েছিল, যেটার নাম হচ্ছে মোছা। কি নাম? মোছা। এই যে মোছা, এই মোছা শব্দের অর্থ কি? বঙ্গোপসাগরে একটা কি হয়েছিল, ঘূর্ণিঝড় হয়েছিল, ওই ঘূর্ণিঝড়টার নাম কি? এটার নাম কি? শক্তিশালী ঝড়, বজ্রপাত, সুগন্ধির ফুল, বৃষ্টির দেবতা, কোনটা? বঙ্গোপসাগরে একটা কি হয়েছিল, এটা ঘূর্ণিঝড় হয়েছিল, ওই ঘূর্ণিঝড়ের নাম কি ভাইয়া? মোছা। ওই মোছার নামটা কি? এই মোছার নামটা কি? ওকে, বলেন এটা কি উত্তর হবে? বঙ্গোপসাগরের সৃষ্ট সৃষ্ট ঘূর্ণিঝড়ের মোছা। হ্যাঁ, মোছা এর না অর্থ কি? এর অর্থ হচ্ছে কি ভাই? এর অর্থ হচ্ছে সুগন্ধি ফুল ভাই। উত্তর কি ভাই? উত্তর হচ্ছে আমার সি নাম্বারটা, উত্তর হচ্ছে গ নাম্বারটা বা ঘ নাম্বারটা, এটা হচ্ছে সুগন্ধি ফুল। সুগন্ধি ফুল, এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে, ওটা হচ্ছে আমার উত্তর, সুগন্ধি ফুল। হ্যাঁ, তাহলে এই মোছা শব্দের অর্থ হচ্ছে কি ভাইয়া? সুগন্ধি ফুল। শব্দের অর্থ কি? সুগন্ধি ফুল, ঠিক আছে। ওকে, পরবর্তী দেখেন কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে? এটা গুরুত্বপূর্ণ, এটা একটু বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ। কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষিদ্ধ নিষিদ্ধ করা হয়েছে? নিষিদ্ধ, একবার নিষেধ, মানে একেবারে নিষেধ করা হয়েছে। নিষেধ করা হয়েছে। এটা কি ইরান? এটা কি ইরান হবে? উত্তর কোরিয়া হবে? আফগানিস্তান হবে? নাকি হচ্ছে মিয়ানমার হবে? কোনটা? মানে কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার একেবারে নিষিদ্ধ, মানে ওরা নিষিদ্ধ করে দিয়েছে, ওরা নিষিদ্ধ করে দিয়েছে আর কি, বুঝছেন? মানে যে দেশটা এমন একটা দেশ, যে দেশটা আপনার হচ্ছে মুদ্রার ব্যবহার নিষেধ করে দিছে, যে বাইরের দেশের মুদ্রা চলবে না, এখানে কেন চলবে না? এটা কোন দেশ? এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার আফগানিস্তান। কোনটা ভাইয়া? এটা হচ্ছে আমার আফগানিস্তান। কোনটা ভাইয়া? উত্তর হচ্ছে কি আফগানিস্তান, মনে রাখবেন, আফগানিস্তান। উত্তর হচ্ছে আমার আফগানিস্তান, উত্তর হচ্ছে কি আফগানিস্তান, ঠিক আছে। তাহলে কোন দেশে বিদেশি মুদ্রার ব্যবহার নিষেধ করা হয়? উত্তর হচ্ছে আমার সি নাম্বার, আফগানিস্তান। আফগানিস্তান, হ্যাঁ। ওকে, উত্তর হচ্ছে আফগানিস্তান। নেক্সট কোশ্চেন আসি, দেখেন সরকারি চাকরিতে বর্তমান বয়সসীমা কত? বয়সসীমা হচ্ছে 32। কত বছর ভাইয়া? বর্তমান যে চাকরি করবে তাদের জন্য বয়স কত রাখা হয়েছে? 32 বছর। যারা সরকারি চাকরি করবে তাদের জন্য বয়স কত করা হয়েছে ভাইয়া?
32 বছর, মানে একজন মানুষ 32 বছর বয়স পর্যন্ত সে সরকারি চাকরি আবেদন করতে পারবে। হ্যাঁ, আবেদন করতে পারবে, বয়স সীমা আবেদন করতে পারবে, পরে সে আবেদন করতে পারবে না, আবেদন করতে পারবে না। তাহলে 32 বছরের মধ্যে সে কি করতে হবে? আবেদন করতে হবে তাকে। আর বয়স যদি 32+ হয়ে যায় তাহলে সে আবেদন করতে পারবে না বা অ্যাপ্লিকেবল করা যাবে না। ওকে, উত্তর হচ্ছে কি? উত্তর হচ্ছে আমার 32, হ্যাঁ 32 বছর। ওকে, পরে দেখেন এই যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ গণভোট, আপনারা অনেকে শুনছেন গণভোট। হ্যাঁ, এই গণভোট যেটা আছে, এই গণভোটটা হবে এবার নির্বাচনের মধ্যে। আপনারা হচ্ছে নির্বাচনের পাশাপাশি হ্যাঁ বিভিন্ন ধানের শীষ বলেন, দাঁড়িপাল্লা বলেন, শাপলা কলি বলেন, হ্যাঁ লাঙ্গল বলেন, ইগল বলেন, যেটাই বলেন না কেন, যে মার্কাগুলো থাকবে এর পাশাপাশি যারা ভোট দিবেন, এই ভোট দেওয়ার জন্য আপনার গণভোট লাগবে। কি লাগবে? গণভোট দিতে হবে। গণভোট মানে কি? গণভোট মানে হচ্ছে সংস্কার হবে, অর্থাৎ আমরা কি সংস্কারের পক্ষে না বিপক্ষে, জাস্ট এটাই হচ্ছে গণভোট। অর্থাৎ হা অথবা না, হা অথবা না, অর্থাৎ একটা হা ভোট না ভোট, দুটো একটা কাগজ দেওয়া হবে, আপনি কি হায়ের পক্ষে নাকি না এর পক্ষে। হায়ের পক্ষে মানে হচ্ছে আপনি সংস্কারকে সাধুবাদ জানাবেন, সংস্কার হবে। আর যদি বলেন না আমি সংস্কার মানি না, তাহলে না ভোট। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এরকম মানে জুলাইয়ের পক্ষে যারা আছেন তারা হা ভোট, না চাইলে না ভোট আর কি, না ভোট, এরকম আর কি। তাহলে দেখেন, তাহলে গণভোট কবে হয়েছে ভাইয়া? গণভোট মোট 3বার হয়েছে। কয়বার? বাংলাদেশে এ পর্যন্ত রিফারেন্ডাম, দেখেন খেয়াল রাখেন, পরীক্ষায় হয়তো, পরীক্ষায় বলে দেই পরীক্ষায় হয়তো একটা শব্দ আসবে এরকম যে বলবে রেফারেন্ডাম, রেফারেন্ডাম এর পারিভাষিক অর্থ কি? রেফারেন্ডাম এর পারিভাষিক অর্থ কি? পারিভাষিক অর্থ, পারিভাষিক অর্থ কি? পরীক্ষা বলছে, এটা বলছে পারিভাষিক অর্থ কি? উত্তর সহজ করে দিবেন কি? গণভোট। কি দিবেন? গণভোট। পারবেন না? পারবেন কিন্তু। পরীক্ষা যদি চলে আসে তাহলে গুরুত্ব দিবেন পারিভাষিক, মানে রেফারেন্ডাম এর পারিভাষিক অর্থ হচ্ছে গণভোট। কি ভোট? গণভোট। হ্যাঁ, গণভোট। 12টা খেয়াল রাখবেন, রেফারেন্ডাম 12টা খেয়াল রাখবেন। হ্যাঁ, 3বার হয়েছে এ পর্যন্ত, নিয়ে 3বার হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে কয়বার? পারিভাষিক শব্দ হচ্ছে রেফারেন্ডাম, এর অর্থ হচ্ছে গণভোট। 3বার। এই ভোট কবে হয়েছে মোট? বাংলাদেশ সৃষ্টির পর থেকে পর্যন্ত মোট কবার হয়েছে? 3বার। কবে হয়েছে? 3বার হয়েছে। সামনে আরেকবার হবে, সামনে আরেকবার হবে। তাহলে 3বার। কয়বার ভাইয়া? 3বার। ওকে, নেক্সট কোশ্চেন আসি। দেখেন এই যে দেখেন চলে আসছি, প্রবাসী ভোটার, প্রবাসীরা প্রবাসীর ভোটার নিবন্ধনের অ্যাপ এই প্রথম, বলে রাখি, মানে এই প্রথম প্রবাসীরা ভোট দিতে পারবে। এই প্রথম প্রবাসীরা ভোট দিতে পারবে। এই যে ভোট যে দিবে কোন অ্যাপস এর মাধ্যমে দিবে? এই যে ভোট যে দিবে এটা কোন মানে অ্যাপস এর মাধ্যমে দিবে বলেন তো? হ্যাঁ, তাহলে প্রবাসী ভোটার নিবন্ধনের অ্যাপস কোনটা, অর্থাৎ তাদের নিবন্ধন করবে তাদের অ্যাপস কোনটা? এই অ্যাপসে পরীক্ষা আসতে পারে, বুঝছেন? পরীক্ষা আসতে পারে। এটা কি পোস্টাল ভোট বিডি, ওয়ার্ল্ড ভোট, বাংলাদেশ প্রবাসী ভোট, প্রবাসী ভোট বিডি, কোনটা? উত্তর কোনটা ভাইয়া? হ্যাঁ, উত্তর কি? প্রবাসী ভোটার নিবন্ধনের অ্যাপ কোনটা? উত্তর হচ্ছে আমাদের পোস্টাল ভোট বিডি, পোস্টাল ভোট বিডি, এটা হচ্ছে আমার উত্তর। তাহলে এই অ্যাপস এর মাধ্যমে তারা কি করবে? নিবন্ধন করে ভোট দিবে। পোস্টাল বিডি, হ্যাঁ পোস্টাল ভোট বিডি। তাহলে উত্তর হচ্ছে আমার এই নাম্বারটা, ক নাম্বারটা, ঠিক আছে? ক নাম্বার হচ্ছে উত্তর, পোস্টাল ভোট বিডি। এর মাধ্যমে তারা কি করবে? ভোট দিবে। আমি আবার বলতেছি, এইবারই প্রথম প্রবাসীরা যারা বাইরে আছে, বাংলাদেশ ছেড়ে কম বাইরে দেশে কর্মরত আছে, তারা প্রবাসী বা হইতে পারে এরকম আছে, ওরা কি পড়াশোনার জন্য বাইরে গেছেন, তারাও কি করতে? ভোট দিতে পারবে। তারাও ভোট দিবে। এই যে ভোট যে দিবে এদের কোন অ্যাপসের মাধ্যমে? পোস্টাল ভোট বিডির মাধ্যমে, পোস্টাল ভোট বিডির মাধ্যমে তারা ভোট দিবে, ঠিক আছে? ওকে, একটু দেখি আমরা একটু দেখি বিস্তারিত, দেখি কি আছে এখানে। এখানে বলা হয়েছে 3টি গণভোটের মধ্যে 2টি, মানে বাংলাদেশে এ পর্যন্ত 3টা গণভোট হয়েছে। কয়টা? এই পর্যন্ত 3টা গণভোট হয়েছে। এই 3টা গণভোটের মধ্যে 2টা হচ্ছে প্রশাসনিক। কয়টা? 2টাই হয়েছে প্রশাসনিক, এবং আরেকটি সাংবিধানিক গণভোট। তার মানে কি? তার মানে এই পর্যন্ত মোট গণভোট হয়েছে কয়টা? 3টা। তার মধ্যে মানে অ্যাডমিনিস্ট্রেশন ভোট হয়েছে কয়টা? 2টা। আর একটা সাংবিধানিক, একটা সাংবিধানিক ভোট হয়েছে 1টা, মোট 3টা। প্রথম গণভোট হয়েছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রথম যে গণভোটটা হয়েছিল সেই গণভোটটা হচ্ছে জিয়াউর রহমানের সময়। সেটা কত সময়? জিয়াউর রহমানের সময় হয়েছে, সেটা হচ্ছে 1977 সালে। তাহলে গণভোটটা চালু করছেন কে? রাষ্ট্রপতি, শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ঠিক আছে? জিয়াউর রহমান চালু করেছিলেন 1977 সালে। তাহলে গণভোট চালু করেছিলেন কে?
জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছিলেন 1977 সালে। 77 সালে চালু করেছিলেন। দ্বিতীয় গণভোট হয় রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের সময়, এবং পরবর্তীতে সর্বশেষ গণভোট হচ্ছে 1991 সালে। 91 সালের 15 সেপ্টেম্বর আনুষ্ঠানিক অনুষ্ঠিত হয়েছিল আর কি। আমরা পেয়ে গেলাম কিন্তু মোটামুটি। হ্যাঁ, তৃতীয়টা হচ্ছিল 91-তে, 85 সালে, পরটা হচ্ছে 77 সালে প্রথমটা। 77, 85, 91। 77, 85, 91 সালে কি হয়েছিল? গণভোট হয়েছিল। আর গণভোটটা শুরু করেছিলেন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চালু করেছিলেন। হ্যাঁ, জিয়াউর রহমান চালু করেছিলেন। ওকে, ঠিক আছে ভাই, জিয়াউর রহমান। তাহলে উত্তর হচ্ছে জিয়াউর রহমান। পরবর্তী আসি, দেখেন পরবর্তী এই যে দেখেন, এটা স্লাইডটা চলে গেছে হয়তো, স্লাইডটা এখানে ছিল একটা স্লাইড, হ্যাঁ দেখানো দরকার ছিল, এটা গুরুত্বপূর্ণ ছিল। এই তো চলে আসছে, যায় নাই। দেখেন এই যে এটা খেয়াল করেন ভাই, সবার সাথে একটা স্লাইড ছিল আমার, এটা গুরুত্বপূর্ণ, সেজন্য রেখে দিচ্ছি আমি আপনাদের জন্য। সবচেয়ে বেশি বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি আয় হয় কার থেকে? যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি রপ্তানি হয়। বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি বের হয় চীন থেকে। সবচেয়ে বেশি প্রাথমিক পণ্য রপ্তানি হয়, কি পণ্য? মানে কৃষিজাত পণ্য রপ্তানি হয়। সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করা হয় সৌদি আরবের মধ্যে। ডিরেক্ট আমরা দেখছিলাম আমরা, সবচেয়ে বেশি কর্মসংস্থান আছে কোথায়? সৌদি আরবের মধ্যে। আর সবচেয়ে বেশি বৈদেশিক সাহায্যদাতা দেশ হচ্ছে জাপান। মানে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ঋণ দেয়। আমরা একটু আগে পড়ছি পৃথিবীর সবচেয়ে বেশি ঋণ দেয় কোন দেশ? জার্মান দেখছি। কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ঋণ দেয় কে? জাপান। কোন দেশ? সেটা হচ্ছে জাপান। জাপানের মধ্যে সবচেয়ে ঋণ দিচ্ছে বাংলাদেশকে। সৌদি আরবের মধ্যে সবচেয়ে বেশি কর্মসংস্থান আছে, বাংলাদেশের লোক আছে এখানে। এবং সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হচ্ছে কৃষিজাত পণ্য। আর চীন থেকে আমদানি হয়। আর রপ্তানি হয় হচ্ছে কোথায়? যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়। যুক্তরাষ্ট্র হচ্ছে রপ্তানি হয়। তাহলে ভাই বুঝতে পারছেন? এটা বুঝতে পারছেন কিনা বলেন প্রিয় ভাইরা, একটু বলেন। হ্যাঁ, সবাই বুঝতে পারছেন কিনা? এই যে ক্লাসগুলো এটা ছিল প্রিয় ভাইরা, সবাই একটু মনোযোগ সহকারে একটু বলবেন এবং ক্লাসটা বুঝতে পারছেন কিনা সেটা আমাকে জানাবেন। সবাই একটু কমেন্ট বক্সে, আমি দোয়া করি, মন থেকে দোয়া করি, হ্যাঁ একটু কমেন্ট করে লিখবেন, যে সবাই একটু লিখবেন, সবাই একটু কষ্ট করে কমেন্টে লিখবেন, জাস্ট ছোট্ট করে লিখবেন কমেন্টে, একটু ছোট্ট করে টাচ করবেন। কি লিখে টাচ করবেন দেখেন, জাস্ট ছোট্ট করে লিখবেন, জাস্ট সিউ লিখবেন, বা সিউ, জাস্ট সিউ। এটা দিয়ে আমি এটা দিয়েছি, ওকে। জাস্ট একটু কষ্ট করে কি লিখবেন ভাইয়া? সিউ লিখে দেন, জাস্ট কমেন্ট করে একটু সিউ লিখে দেন। যে বা যারা আমার সাথে যুক্ত আছেন, আমি এদেরকে জাস্ট শর্টকাট করে কিছু কোশ্চেন দেখাইলাম যেগুলো আপনার ভর্তি পরীক্ষায় গুরুত্বপূর্ণ। আপনি যে পরীক্ষা দিবেন, এই পরীক্ষায় জিকে তে যদি 40 নাম্বার পেতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। 40-এর মধ্যে যে 35 পান তারা টপ পজিশন করবেন, টপ করে পেতে পারবেন। ঠিক আছে, জাস্ট কমেন্ট করে একটু কি লিখবেন? সিউ লিখে দেন। জাস্ট সবাই, এভরিওয়ান, যে বা যারা আমার সাথে যুক্ত আছেন, সবাই একটু কমেন্ট করে সিউ লিখে দেন। সবাই একটু কষ্ট করে সিউ লিখে দেন ভাই। হ্যাঁ বলেন। আমার সাথে যে বা যারা যুক্ত হয়েছেন সবাই একটু কষ্ট করে কমেন্টে জাস্ট ছোট্ট করে লিখবেন, সিউ লিখে দিবেন একটু ছোট করে। আপনাদের সবার মনের আশা পূরণ হোক। আর শেষ মুহূর্তে লেগে থাকতে হবে ভাই, হাল ছেড়ে দিলে আপনি এখানেই শেষ হয়ে যাবেন। আপনি হাল ছেড়ে দিলে এখানেই শেষ, কারণ আপনি যদি ছেড়ে দেন তার মানে আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে, কম্পিটিটিভ যারা আছে, তারা সুযোগ পাবে, তারা সুযোগটা পেয়ে যাবে। আপনি ছাড়িয়ে দিয়েন না। আপনার একটা হয় না মানে আরেকটা হবে না এরকম না। পৃথিবীতে অনেক নজির আছে, অনেক ঘটনা আছে, যা প্রথমটা পারে না দ্বিতীয়টা ঠিকই পারছে। পৃথিবীতে অনেক নজির আছে, প্রথমবার হয় না দ্বিতীয়বার হয়েছে। প্রথমবার পরীক্ষা দিছ, পরীক্ষা দিছ, বাট খারাপ হয়েছে, ভয় পাইছ। পরীক্ষা হলের মধ্যে গিয়ে দেখলাম যে বাঘ বসে আছে, সেটা তুমি ভয় পাইছো হয়তো। কারণ পরীক্ষা হলে তুমি ভয় পাবে কেন? তোমাকে মারবে না, ধরবে না, কাটবে না, তুমি ভয় পাবে কেন? তোমার কিচ্ছু হচ্ছে, তুমি কেন ভয় পাও? অনেক ভালো শিক্ষার্থী পরিশ্রম করছে, বাট এতদিনের পরিশ্রম পরীক্ষা হলে গিয়ে ভয় পাইছে, সব শেষ করে দিছে। যে ভয়টা যে কত মারাত্মক জিনিস, কেন ভয় পাও? তোমাকে মেরে ফেলবে ওখানে, মারবে না তো, তুমি কেন ভয় পাও? তুমি ভয়টা পাও কেন? চান্স হবে না, তুমি ভয় পাও, চান্সই হবে না, তুমি পরীক্ষার আনসার ভালো মতো করতে পারবে না, তোমার চান্স হবে না। তুমি এটা বোঝো না যে আমি যদি ভয় পাই, আমি ভয় পাচ্ছি, চান্স হবে না এই জন্য। কিন্তু তুমি ভয় পালি যে উত্তর ভুল করে চান্স পাবো না, সেটা তোমার মাথায় আসে না? সেটা তোমার মাথায় আসে না যে আমি যে ভুল করলে আমার চান্স হবে না?
তুমি এটা বোঝো, এটা বোঝার চেষ্টা করো, ভয় পেয়ে যাবে না। মনে করে রাখবা তুমি যেই সিটে বসে পরীক্ষাটা দিবা সেই সিটটা তোমার সিট হবে। এই আত্মবিশ্বাস, এই হিম্মত নিয়ে পরীক্ষায় বসবা, আমি যেই সিটে বসে পরীক্ষা দিব সেই সিটটা হবে আমার সিট, সেই সিটটা হবে আমার সিট, এটা হচ্ছে আমার আসন। মানে আমি যে সিটে বসে পরীক্ষা দিচ্ছি ওই আসনটা হবে আমার আসন, ওটি আমার চূড়ান্ত আসন হবে, ওটি আমার চূড়ান্ত আসন হবে। ভয় পেলে জয় করা যায় না, ভয় পেলে জয় করা যায় না, ভয় পাওয়া যাবে না। ঠিক আছে ভাইরা, ভয় পাওয়া যাবে না। তো ওকে ভাইয়া, তাহলে পিডিএফ দিয়ে দিব, যারা শেয়ার দিচ্ছে তাদেরকে পিডিএফ দিয়ে দেবো, ভয় পাবে না। লাস্ট মুহূর্তে চেষ্টা করো, আরেকবার সুযোগ আছে, চেষ্টা করো। এতদিনের পরিশ্রম বৃথা যেতে দিও না, এতদিনের পরিশ্রম বৃথা যেতে দিও না। ঠিক আছে, এতদিনের পরিশ্রম বৃথা যেতে দিও না। লেগে থাকিও। আর সৃষ্টিকর্তা নিকট হাত জোর করে দোয়া করিও যে আল্লাহ আমার জন্য সহজ করে দেন, আমার জন্য এই যাত্রা সহজ করে দেন। সৃষ্টিকর্তা নিকট দোয়া করবা যে সহজ করে দেন। সময় এখনো আছে, সময় এখনো ঘুরে দাঁড়ানোর সময় এখনো আছে, এখনো আছে। প্রিয় শিক্ষার্থীরা, এখনো সময় আছে, জাস্ট কাজে লাগাও। তোমাদের জন্য অফুরন্ত দোয়া হইলো। হ্যাঁ, তোমরা জাস্ট নামাজে তাহাজ্জুদে মনে যাতে দোয়া করবা যাতে আল্লাহ তাআলা তোমার জন্য এই সহজ করে দেন যাত্রাটাকে, যাতে সহজ করে দেন। তোমাদের জন্য মন থেকে দোয়া রইলো, মন থেকে দোয়া করি তোমরা চান্স পাও, তোমরা আমাদের ক্যাম্পাসে আসো। হ্যাঁ, ক্যাম্পাসে আগামী 4 বছর 5 বছরের জন্য পাহারাদার হও, চবিয়ান হও, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করো, যে স্বপ্নের একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করো। সে দোয়া, সেই প্রার্থনা রেখেই শেষ করছে আজকের ক্লাস। পরবর্তী ক্লাসে দেখা হবে, হয়তো কোনো একসময় ক্যাম্পাসের মধ্যে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ, চবিয়ান শিক্ষার্থী হিসাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।